হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে কারো প্রশ্ন লিক হয়ে যাওয়া, এই যে ছেলেমেয়েরা স্টুডেন্ট এত প্রিপারেশন নিয়ে একটা এক্সাম দিতে যাচ্ছে, তাদের মেন্টাল প্রিপারেশন থাকছে, মানসিক প্রস্তুতি থাকছে, এবার যে পরীক্ষায় ক্যান্সেল যদি হয় তাহলে তাদের অবস্থা কি হচ্ছে, এবং তারা যে প্রিপারেশন এক্সামটা দিতে যাচ্ছে তারপর এক্সাম যখন রি এক্সাম যখন হচ্ছে বা হওয়ার যখন ইয়ে হচ্ছে তখন তাদের সেই প্রিপারেশন থাকছে, পড়াশোনার প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন সেটা কি থাকছে, এইগুলো ভেবে দেখা দরকার আর কি। এবং এটাও দেখা যায়, এবং এটা তো অবশ্যই বন্ধ। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। তো চলে এসেছি আরো একটা নতুন পডকাস্ট নিয়ে, আর যথারীতি আমার সঙ্গে রয়েছে তথা স্টেশন রিভিউ থেকে তথাগত, এবং আড্ডার সঙ্গে সৌম্য থেকে সৌম্যজিৎ রয়েছে। তো সবাইকে ওয়েলকাম। প্রথমে বলবো যে সবাই কেমন আছিস? সৌম্য কেমন আছে, তথা কেমন আছে বলো? ভালো চলছে, ভালো। বর্ষা পড়ে গেল, খিচুড়ি ওয়েদার একদম। যাই হোক, তো অনেক আড্ডা আলোচনা, হ্যাঁ আড্ডা আলোচনা গল্প গুজব হবে। তো প্রথমে আমরা যে বিষয়টা কথা সেটা সিনেমার থেকে একটু সরে গিয়ে আর কি, কারণ আমরা এখন চেষ্টা করছি নানা রকম অন্য টপিক নিয়েও ডিসকাস করা, সিনেমার বাইরে বেরিয়েও। সেটা হচ্ছে তথা থেকে আন্তর্জাতিক হচ্ছে যে এই নিট কেলেঙ্কারি এবং ধর্মেন্দ্র ইস্তফা, এটা নিয়ে তথা তুমি যদি কিছু বলো। আমি পলিটিক্যাল ব্যাপার সচরাচর আলোচনা করি না, তবে যেটা হয়েছে এটা ভবিতব্য ছিল, মানে এটা হওয়ারই ছিল। সময় লাগলো, যা ঘটনা ঘটলো, এটার আফটার এফেক্ট তো অনেক কিছুই হবে এখন। আমরা আজকেও জানি বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোটেস্ট হয়েছে, এখানে সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে, তার এগেনস্টে আজকে একটা র্যালি নেমেছে, এরকম অনেক কিছুই হবে। তো যে দোষ করেছে তার জন্য তো কিছু করার নেই, এবং সে দায়িত্ব নিয়ে সরে গেছে, এইটা যে গেছে এটাই সবচেয়ে বড় কথা। না হলে আরো দিনের পর দিন জিনিসটা আরো খারাপ হতো। তো এটা আমি এর থেকে বেশি বলতে চাই না, বরং বলতে পারি আজকে আমাদের টপিকের রিলেটেড বিষয় হলো আদর্শ বাল বিদ্যালয়। অনেক বেশি রিলেভেন্ট আছে গল্পের সাথে, এবং ঠিক সময় ওটা রিলিজ করেছে। মানে যে ঘটনা এবং অন্য সময় ওটা রিলিজ করা দারুণভাবে মানানসই হয়ে গেছে একটা। সৌম্য তুই কিছু বলবি এই বিষয়ের উপরে? আমি বলবো যে আমি যেহেতু পলিটিক্যাল বিষয়ে খুব একটা জানি না, তবে আমি যেটুকু বলবো যে যেটুকু আমি আশেপাশে যেটুকু শুনেছি, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। যেটা এখন যেটা শোনা যাচ্ছে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এবং এই প্রোটেস্টটা হওয়াটা খুব দরকার ছিল। এই প্রোটেস্টটা না হলে মানে এইটা বারংবার এরকম হতো, কারণ এর আগেও হয়েছিল। এই প্রোটেস্টটা হওয়াটা খুব দরকার ছিল। তো এটাই বলবো, আমি এর থেকে বেশি কিছু এটা নিয়ে বলবো না। তাহলে তাদের অবস্থা কি হচ্ছে, এবং তারা যে প্রিপারেশন এক্সামটা দিতে যাচ্ছে তারপর এক্সাম যখন রি এক্সাম যখন হচ্ছে বা হওয়ার যখন ইয়ে হচ্ছে তখন তাদের সেই প্রিপারেশন থাকছে, পড়াশোনার প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন সেটা কি থাকছে, এইগুলো ভেবে দেখা দরকার আর কি। এবং এটাও দেখা দরকার, এবং এটা তো অবশ্যই বন্ধ দরকার। এবং আমি তো বলবো যে সঠিক সিদ্ধান্ত একদম, মানে দেরিতে হলেও বলবো যে আসলে স্টুডেন্টদের জয় হয়েছে। এটা আমি কোনো পলিটিক্যাল রং চলে কিছু বলছি না, স্টুডেন্টদের জয় হয়েছে, এটা খুব দরকার ছিল। এবং বললো যে দেরিতে হলো, আসলে লিস্টটা কিন্তু যেটা হয়েছে খুব ভালো হয়েছে আর কি। তো যাই হোক, তো এবার আমরা আমাদের আমি একটা কথাই বলবো এখানে, আমি একটা কথাই বলবো, এই ঘটনা ভবিষ্যতেও ঘটবে। প্রশ্নপত্র লিক তখনও হবে, যেই গভর্নমেন্টে থাকুক, তখন এ থাকুক অন্য কেউ থাকুক, এটা ঘটবে। দেখো এরকম ছল ছাতুরি জিনিস সারা মানে আদি পুরুষের যুগ থেকে হয়ে আসছে, একটা জায়গায় একরকম ভাবে হতো। তো এটা কোনোদিন বন্ধ হবে না, এইগুলোকে নিয়েই থাকতে হবে। যদি তুলনায় কম হয় তাহলে সেটা আমাদের কপাল ভালো, তাতে যদি কোনো ছাত্রছাত্রীর ক্ষতি না হয় সেটাই একমাত্র ভালো। কিন্তু হবে, ভবিষ্যতেও হবে। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। একদমই তাই, একদমই তাই। যাই হোক, তো এবার আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করছি। সেটা হচ্ছে এই সপ্তাহে রিলিজ করেছে বাংলা সিনেমা, বাংলার ভিজিলেন্টি হিরো ফিল্ম, বা সুপার ভিজিলেন্টি যেটাই আপনারা বলতে চান না দর্শকরা। তো সেটা হচ্ছে কাতুকুতু বুড়ো। তো আমি প্রথমে সৌম্যকে শুরু করবো। সৌম্য তুই বল তোর ছবিটা কিরকম লেগেছে? আমার দারুণ লেগেছে সিনেমাটা। মানে আমি সিনেমাটা তো একটা এক্সপেকটেশন ছিল, যেটা আমরা আগের পডকাস্টেও কথা বলেছিলাম। তো আমার কাছে সিনেমাটা দারুণ লেগেছে। আমার কাছে আমি বলবো কোনোভাবেই আমি বলবো না যে এটা একদম মাস্ট ওয়াচ বা এরকম কিছু বলবো না, তবে সিনেমাটা আমার ভালো লেগেছে। সিনেমাটা এসবিএফ যেরকম ছবি করছে, যে সেখানে কিন্তু এসবিএফ একটা অন্যরকম অ্যাটেম্প নিয়েছে, আমি এটা বলবো। এবং সিনেমাটার মধ্যে যেরকম ভাবে উজান গাঙ্গুলি পারফরমেন্সেস দিয়েছে, রাপুর্ণা ভট্টাচার্য যেরকম প্রথম কাজ হিসেবে পারফরমেন্সেস, সেগুলো ভালো। সিনেমার মধ্যে ভিএফএক্স এর কাজ খুব অল্প পোর্শনে রয়েছে, সেই জায়গাগুলোতে ভিএফএক্স এর কাজ রয়েছে, সেই জায়গাগুলো বেশ ভালো লাগছে দেখতে। এবং এই নামগুলো যে কিট ক্যাট, সেই মানে ক্যাডবেরিটার নাম চেঞ্জ করে অন্য একটা নাম রাখা, তো এই জিনিসপত্রগুলো বেশ ভালো। এই জিনিসপত্রগুলো খুব একটা যে আমি বলবো যে খুব একটা যে মানে অসুবিধা করে এইগুলো নয়, এগুলো বেশ দেখে বেশ মজাই লেগেছে।
তবে আমি বলবো আমার ক্ষেত্রে ইস্যুজ এর মধ্যে মনে হয়েছে লাস্টের দিকে যে সিনটা ওরা বিশ্ব বাংলা, এটা একটা স্পয়লার, তো ওরা যেখানে বিশ্ব বাংলা গেটে যেখানে ওরা শুট করছিল, এবার বিশ্ব বাংলা গেটে শুট করার সময় হচ্ছে ওই লাস্টে যখন গাড়িটা উল্টে গেল, যখন ওটা অ্যাক্সিডেন্ট হলো, পাশেই পুলিশ দাঁড়িয়ে ছিল, অথচ একটা পুলিশও এলো না বা একটা কোনো লোকজন এলো না। বিশ্ব বাংলা গেটের সামনে অত লোক দেখাচ্ছে, পিছনে রয়েছে লোক রয়েছে, পাশে পুলিশের রয়েছে, তো কেউ এলো না। এই জিনিসটা একটা হাস্যকর লাগলো। আর আরেকটা জিনিস আমার হাস্যকর লাগলো, যেটা হচ্ছে যে রাপুর্ণা ভট্টাচার্যের যে চরিত্রটা, সে অ্যাকচুয়ালি অফিসে থেকে মানে মানে অফিসে সেটা অপমানিত হলো, তাকে অফিস থেকে বের করে দেওয়া হলো, সে তারপরের দিন এত অপমানিত হওয়ার পর সে আবার ওই অফিসেই ফেরত দেয়। যে জিনিসটা আমার মনে হয়েছে যে এই জিনিসপত্রগুলো একটু ওদের দেখা দরকার ছিল। তো আর আমার ক্ষেত্রে খুব একটা কিছু লাগেনি, আমার গানগুলো বেশ ভালো লেগেছে। তবে ওই কাতুকুতুগুলোর যে টাইটেল ট্র্যাকটা, আমি বলবো টাইটেল ট্র্যাকটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করলেও সেখানে কিন্তু উজান গাঙ্গুলির যেরকম পারফরমেন্সেস দেখে মানে দিয়েছিল টাইটেল ট্র্যাকটা, সে ড্যান্স হোক, সেটা আমার বেশ ভালো লাগেনি। আমি এই পয়েন্ট গুলো বলবো। তখন তুমি বলো তোমার ছবিটা কিরকম আমি যদি বলি, হ্যাঁ আরেকবার বলো। বলছে তখন তুমি যেটাকে কি দেখছিলে? বুঝতে পারলাম না। বলছি নিচে ও জিজ্ঞেস করে তুমি যেটাকে কি দেখছিলে? মাথা নিচু। আর একটা আপডেট ছিল ওখানে, ওটার জন্যই দেখছিলাম। যাই হোক, হ্যাঁ, বলো। আমি যদি বলি কাতুকুতু পুরো, আমি বলবো অ্যাটলিস্ট অ্যাটেম্প করেছিল ভালো। খুব ভালো যে সিনেমা তা বলবো না, খারাপ সিনেমা একেবারেই না। একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে একটা ভিন্ন টাইপের একটা সুপার হিরো, কাইন্ড অফ সুপার হিরো মানেই তার একটা দুর্ধর্ষ এমন মানে অসামরিক একটা শক্তি থাকবে গায়ের মধ্যে, একটা দৈব সুলভ শক্তি হবে এরকম না। সুপার হিরো বিভিন্ন ভাবেও হতে পারে। তো সেটা গ্রাউন্ডেড সুপার হিরো থাকে যেরকম, যেমন আমি যদি সুপার হিরো কাইন্ড অফ বলে থাকি তাহলে ব্যাটম্যানের তো নিজস্ব কোনো পাওয়ার নেই। ব্যাটম্যান কিন্তু তার নিজস্ব ট্যাকটিক্স, সে কিন্তু মার্শাল আর্ট এইগুলো করে করে, প্লাস তার ইকুইপমেন্ট তার উপর নিয়ে রিসার্চ করে করে সে একজন সুপার হিরো হয়েছে। আমার ইন্ডিয়াতেও বলতে গেলে মানে হর্ষবর্ধন করেছিল ভাবেশ যোশী, তারও যে কিন্তু খুব পাওয়ার কিছু আছে তা কিন্তু না, সে কিন্তু সাধারণ মানুষ। তো এই ক্যারেক্টারটাও সেরকমই ক্যারেক্টার, কিন্তু একটু সাইকোলজিক্যাল। আর এটা আমি রিলিজ আগেও বলেছিলাম, জিনিসটা সাইকোলজিক্যাল হলে লোকে কতটা অ্যাকসেপ্ট করবে তার উপর নির্ভর আছে, এখানে কিরম ভাবে দেখাবে অনেক কিছু নির্ভর করে। এখান থেকে সিনেমার মধ্যে কিছু খামতি আছে, রাপুর্ণার একটা পার্সোনাল অ্যাঙ্গেল আছে যেটা লাস্টের দিকে জানা গেল, যেটা আমি স্পয়লার দিচ্ছি না এখানে। কিন্তু ওই অ্যাঙ্গেলটা আমার মনে হয় এখানেই একটা মীমাংসা করে দিলে ভালো হতো। এই সিনেমার যদি সেকেন্ড পার্ট আনে, তার জন্য সেখানে গিয়ে যদি এই গল্পটাকে যদি তুলে ধরে, আমার মনে হয় সেটা জোর জবস্তি হয়ে যাবে। আর যদি একেবারে তুলে নাই ধরে, তাহলে রাপুর্ণার অ্যাঙ্গেল, পার্সোনাল অ্যাঙ্গেলটা একেবারে ভালো যায়নি গল্পের খাতিরে। ওটা না থাকলেও হতো, হলেও থাকতো, এরকম কোনো ম্যাটার করছিল না। এবং আরো ছোটখাটো অন্যান্য ইস্যু আছে, বাট সিনেমাটা খারাপ না, দেখা যায় পরে। এক্সপেরিমেন্টাল কাজ আমি তো ভালো বলবো অ্যাটলিস্ট সেই দিক থেকে। আমি বলবো যে ছবিটা মানে যে প্লট, মানে যে সবকিছু মিলে যদি বলি, ছবিটা কিন্তু অনেক জায়গায় নেওয়া। এক হচ্ছে ছবিটা যেটা ঢুকতে যে অপরাজনের মধ্যে কিছুটা হচ্ছে নোলানের মানে যে ডার্কনেস হলে ব্যাটম্যান হলে যে সে তার থেকে কিছু ইন্সপিরেশন রয়েছে আর কি, কিছু রয়েছে ভবিষ্যৎ থেকে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা আমার থেকে দেখতে মনে হচ্ছিল যে এই ধর সিনেমার ক্ষেত্রে না, ছবিটার মধ্যে একটা যেটা হচ্ছে ছবিটার মধ্যে বলো প্রচেষ্টা ভালো, এবং ছবিটার মধ্যে কিছু জিনিসপত্র অবশ্যই আলাদা, উজানের পারপাস খুব দারুণ হয়েছে। এবং আমি বলবো উজানের কিন্তু পটেনশিয়াল আছে কমার্শিয়াল হিরো হওয়ার জন্য, মানে নর্থ তার জন্য বিশাল বডি করে থাকছে এরকম ব্যাপার নেই, কিন্তু যেন স্ক্রিন প্রেজেন্স, অভিনয় দক্ষতা সবকিছু যেন মধ্যে রয়েছে, সে কিন্তু মানে তার পটেনশিয়ালে মেইন স্ট্রিম হিরো হওয়ার মতো। এবার ব্যাপারটা হচ্ছে যে বড় এক্সাম্পল ধানুষ। হ্যাঁ, ধনুষ মানে ধনুষের চেহারা উজান থেকে আরো বেশি খারাপ চেহারা আর কি, ঠিক আছে? সেই জায়গাতে তো ধনুষ কিন্তু এত বড় সুপারস্টার হিরো কিন্তু হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটার আমার যেটা মনে হলো, ছবিটার মধ্যে না ব্রিদিং স্পেস খুব কম। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা কোনো উদ্দেশ্য, যদি সেটা ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করার কথা, সেখানে কিন্তু স্টোরি টেলিং একরকম, কিন্তু যখন সেটা একটা সামাজিক স্বার্থে হয়ে যাচ্ছে তখন সেখানে কিন্তু আরো সময় দিতে হয়। তো সময়টা এখানে কিন্তু কম, তো চরিত্রের যে একটা পরিবর্তন ঘটছে সেখানে সময়টা কিন্তু কম দিয়েছে। এবং যেটা মনে হচ্ছে যে এই ছবিটা না আরো বেশি মাসে রিপ্রেজেন্ট দরকার ছিল। এই যে আপেল ছবিটার মধ্যে ওখানে বিক্রয়ের মধ্যে যে চেঞ্জ, এটা কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু করছে, যেহেতু সময় ধরতে সময় নিয়ে হচ্ছে, ওখানে কিন্তু টাইমটা দিয়েছে বিক্রয় আপেল সিজের কথা আমি বলছি এখানে আর কি। তো এইখানে এরকম মানে মোমেন্ট দরকার ছিল, আরো বেশি মাস, আরো বেশি অ্যাকশন সিকোয়েন্স দরকার ছিল, তবে সেটা আরো বেশি হতো। যে এই যে ওই জানি যে লাস্টে যে ইয়ে হলো আর মারা গেল, এটা পরিস্থিতি কাইন্ড অফ নেওয়া আর কি। তো আমার মনে হয় যে এখানে দেখানো যে মার খাচ্ছে,
কিন্তু আবার এটাও দেখাতে হতো যে না লাস্টে ও কিন্তু মানে ওদেরকে মারছে, একসাথে ব্যাপারটা আরো বেশি ভালো হতো। এখানে ওটা আরো বেশি একটা মেইন স্ট্রিম ট্রিটমেন্ট ডিমান্ড করে, ট্রিটমেন্ট ডিমান্ড করে আর কি। বা এই যে আপনাদের মধ্যে ঢুকছে যে ওই যে কথা বলা অল্পের সঙ্গে, এইগুলো না আরো সময় মানে ভালো করে দেখাতে হতো আর কি। তো ওভারঅল বলবো যে ভালো প্রচেষ্টা অবশ্যই, এবং এরকম হচ্ছে বাংলায় অবশ্যই আরো হওয়া প্রয়োজন আছে, এবং দর্শকদের বলবো যে সবাই যেন দেখে অ্যাটলিস্ট, মানে এই যে প্রচেষ্টা তারা করেছে, একটা এক্সপেরিয়েন্স তারা করেছে, এটাই মানে এটা যেন হ্যাটসঅ্যাপ দিতে হয় আর কি, জানাতে হয় আর কি। যাই হোক, বাংলা সিনেমা পুরোনো বাংলা সিনেমার গানগুলোকে ভালোভাবে ইউজ করেছে, যার জন্যই প্রমোশন স্ট্র্যাটেজিটা ছিল অঙ্কুশকে নিয়ে পোস্ট করা, দেবকে নিয়ে পোস্ট করা, কারণ তাদের গানগুলো সিনেমাতে ইউজ হচ্ছে সেখানে। এগুলো কিন্তু বেশ ভালো একটা জিনিস, এবং খুব ভালোভাবে সেটা কমার্শিয়াল ওয়েতে কিন্তু প্রেজেন্ট করেছে। একদমই তাই, মানে বলা যায় ভালো প্রচেষ্টা হয়েছে অবশ্যই আর কি। এনিওয়ে, তো এবারে আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করব, সেটা হচ্ছে ছবিওয়ালা, যেটা বলা হচ্ছে রাহুল অরুণোদয় ব্যানার্জির শেষ সিনেমা। তথা তুমি বলো তোমার ছবিটা কিরকম লেগেছে? এটা শেষ না, এটাও ছিল, মানে এটাও আছে, এরপরও একটা সিনেমা আসবে। সপ্তমের মতো ছিল, হ্যাঁ আরো প্রজেক্ট রয়েছে, এটাকে শেষ করে প্রমোট করা হয়েছে, প্রমোশন করা হয়েছে আর কি। তুমি বলো তোমার ছবিটা তোমার কিরকম লেগেছে? আমার পার্টস এন্ড পিসেস বেশ ভালো লেগেছে, আবার কিছু জায়গায় একটু ইস্যু মনে হয়েছে, পারফরমেন্স ভালো দিয়েছে নো ডাউট। এবার এদের কাছে কি, এরা তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানায়, তো সবকিছু অনেক কিছু দেখিয়ে ওঠা বুঝিয়ে ওঠা সম্ভব হয় না। সেটা তারা মুখে মুখে বলে বা সাইকোলজিক্যাল ওয়েতে হয়তো প্রেজেন্সের সেই লুক এন্ড ফিলটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই ক্যারেক্টার গুলোকে নিয়ে আরো অনেকটা কিছু আমার মনে হয় সময় প্রয়োজন ছিল। এবং দেবলীনা দত্ত যে স্টেপটা নিচ্ছে শেষে গিয়ে, এবং সেই স্টেপটা নেওয়ার আগে অব্দি যা যা ঘটনা দেখিয়েছে সেইটা যথেষ্ট নয় ওই স্টেপটা নেওয়ার জন্য। আমার মনে হয় সেখানে আরো সময় ডিমান্ড করছিল। গল্পটা ছোট হয়ে গেছে, 1 ঘন্টা 33 মিনিটে না, আরো অন্তত 10-15 মিনিট মিনিমাম দরকার ছিল। এবং সেখানে এই দেবলীনা দত্তের ক্রাইসিস, রাহুল ব্যানার্জি তাদের সাথে ক্রাইসিসটা, এই জিনিসগুলো আরো ভালোভাবে ফ্লেশড আউট হয়ে বেরিয়ে আসার দরকার ছিল, যেটা দেখে লোকের খারাপ লাগবে। এই জিনিসটা একটা খামতি থেকে গেছে। আদারওয়াইজ এই সিনেমা যা করেছে সেগুলো আমার দেখে ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস বলবো, ওরকম যে হিউমার থাকবে মাঝখানে, এটা কিন্তু আশা করি মানে এই সিনেমাটা দেখে যে মাঝখানে ওরকম জিনিস হবে, মুখোশ নিয়ে আসা, যা দেখা তোমরা তো দেখেছো, জানোই। তো সৌম্য, তুই বল তোর ছবিটা কিরকম লেগেছে? আমি বলবো আমার কিন্তু ছবিটা ভালোই লেগেছে, এবং আমি ছবিটা যখন শেষ হয়েছে আমি শেষের পর কিন্তু সিট ছেড়ে উঠতে পারিনি, কারণ এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম। ছবিটাতে যেরকম ভাবে প্রত্যেকটা জায়গা দেখানো হয়েছে, মানে প্রত্যেকটা জায়গা বলতে প্রথমে রাহুলের ক্যারেক্টারটা, সে যে এত একটা বোকা বোকা ক্যারেক্টার, তারপর সে মৃত মানুষের ছবি তোলে, দেবলীনার ক্যারেক্টারটা একটা কাজ করে, তারপর তাদের লাইফে কি ঘটনা ঘটে, তারপর রাহুল যখন মারা গেল তখন দেবলীনা, তো প্রত্যেকটা যে জিনিস এখানে যেরকম ভাবে দেখানো হয়েছে যেটাগুলো খুব বেশ ভালো দেখানো হয়েছে, এবং আমি সিনেমাটা ছেড়ে উঠতে পারিনি। মানে সিনেমাটা যদি আমি বলি প্রচন্ড ইমোশনাল। এবং কিন্তু একটা আমি জায়গা বলবো যেটা আমার চোখে লেগেছে, যেটা আমি তদাদার সাথেও আলোচনা হয়েছে আমার, যেটা হচ্ছে ওরা ওই একটা কি হাওড়া ব্রিজ, একটা হচ্ছে মানে ইডেন গার্ডেন, যেটা আমি বুঝেছি ওরা ওই তিনটে সিজি ওরা আমার মনে হয় যতদূর ওটা তোমার এআই ইউজ করেছে। মানে শট গুলো আমি বলবো যে ড্রোন শট গুলো আমি বলবো একদম বাজে, মানে ড্রোন শট গুলো খুব একটা ভালো তারা নেয়নি। তো এটাই আমি বলবো যে সিনেমাটা এমনি ভালো সিনেমা। ওরা একটা এআই শট ইউজ করেছে ওখানে, যেটা ইডেন গার্ডেন কে কেন্দ্র করে, ইডেন গার্ডেন এবং তার আশেপাশের চত্বর সঙ্গে হাওড়ার ব্রিজ, তুমি দেখলে পরিষ্কার বুঝে যাবে ওটা আমাদের জায়গা না। মানে ইডেন গার্ডেনের পাশে এত চওড়া রাস্তা নেই, বিশাল বড় একটা এরিয়া নিয়ে, এবং অদ্ভুত টাইপের ইডেন গার্ডেনটা দেখতে, ইডেন গার্ডেনের মতো লাগছে না, ব্যাঙ্গালোর স্টেডিয়ামের মতো লাগছে। আর রাস্তাটা সেখানে চক্র রেলের লাইনটা হাওয়া, মানে এরকম অনেক কিছু মিসম্যাচ আছে গল্পের মধ্যে, এবং রাস্তা অনেক বড়, অনেক দূরে, গঙ্গা অনেক দূরে, এইগুলো দেখতে অদ্ভুত লেগেছে। তো জানি না কেন এই জিনিসটা এরকম ভাবে পড়লো, নাও রাখতে পারতো এই সিনটা, কি প্রয়োজন ছিল কে জানে। আমি বলবো যে এই ছবিটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তবে আমার মনে হচ্ছে ছবিটা তুমি যেটা বললে ছবিটা, আর এই ছবিটা টপিক যেটা বিষয়টা তো সেন্সিটিভ, সেটা ছবিটা না আরো রানটাইম ডিমান্ড করতে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমার না দেবলীনা অভিনয় ভালো লেগেছে, কিন্তু দেবলীনা না মানে এই যে কিছু কিছু জায়গায় ওভার করেছে, কিছু না না, হাসির জায়গাগুলো আলাদা, হাসির জায়গাগুলো ওরকমই ডিমান্ড করে লোককে হাসানোর জন্য একটু লাউড করবে, কিন্তু সিরিয়াস সিচুয়েশনে আমি দেখেছি
কিছু জায়গায় দেওলিনা ভালো করছে, কিছু জায়গায় দেওলিনা কিন্তু ওভার করছে। এবার বল তুমি। ওটাই ওটাই বলছি যে যেমন মানে কান্নার জায়গাগুলো মানে এমনি নর্মাল যে ড্রামা ছিল সেগুলো কিন্তু ভালো করেছে, কিন্তু ওই যে কান্নার দৃশ্যগুলো সেখানে তারপরে আমার কাছে একটু লাউড লাগলো আর কি, মানে ওইটা আমার জন্য অতটা ইয়ে হয় না আর কি। এটা আমার একটা ইয়ে বলে মনে হয়েছে আর কি। এমনি বাদ থেকে সবই ভালো ছিল, যে ওটা মানে মোমেন্ট রাহুলের পারফরমেন্স খুব ভালো ছিল, সেগুলো সব ভালো আর কি। তো আর কি যে অনেকটা আমাদের নেই। আচ্ছা বলছি, আমরা কি কন্টিনিউ করবো? সম্ভবত বেরিয়ে গেল দেখছি। হ্যাঁ, করো করো করো, তুমি তুমি পরেরটা টপিকে যাও, ততক্ষণে আসবে, নাহলে আমি আর তুমি বলে নেবো, ততক্ষণে তো চলেই আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কথা বলি হচ্ছে সাকিব ভাই রক্সটার নিয়ে আমরা কথা বলিনি তাহলে একটু। রকস্টার। রক্সটার হ্যাঁ, সাকিব খানের, হ্যাঁ। আমি যদি বলি রকস্টার ব্যাপারে, সিনেমাটা রকস্টার সিনেমার গান ডেফিনেটলি ভালো, কোনো প্রশ্ন উঠবে না এখানে, এটা অবশ্যই জিনিস। দ্বিতীয় জিনিস হলো এর যে প্রোডাকশন কোয়ালিটি, সেটা শাকিব খানের যে কোনো সিনেমার থেকে বেটার, সব থেকে সুপিরিয়র প্রিমিয়াম কোয়ালিটি এই সিনেমাটার মধ্যে বোঝা গেছে। এবং কোনোভাবে এটা যে ওই কনসার্ট গুলো যেভাবে দেখাচ্ছে, কোনোভাবে কিন্তু সেটা মনে হচ্ছে না এটা বাংলাদেশের সিনেমা। হতে পারে সেটা আশিকি 3 মনে হচ্ছে আমার, ওরকম টাইপের একটা কনসার্ট তারা ক্রিয়েট করতে পেরেছে। সেটাকে সেখানে যেরকম ভাবে সিজি ইউজ করা হোক, যাই করা হোক, সেটা দেখতে ভালো লাগছে। তো সেই জিনিসটা ভালো ছিল। পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, শাকিব খানের সেরা পারফরমেন্সের মধ্যে এই কাজটা থাকবে। সাপোর্টিং কাজটাই আমি ওই সাবিলা নূরও বলবো ভালো। তবে বাকি মেয়েগুলোর মধ্যে মানে কি নাবিলা না কি যেন মেয়েটার নাম, এই মডেল, আমাদের এখানকার না ওদের ওখানকার, সেই মেয়েটা অল্প বিস্তর স্থানের জন্য আসে, যেটা যার সিনটা অনেকটা কবির সিং বা অর্জুন রেড্ডি ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে বাড়ানো। ওই মেয়েটার অভিনয় আশা করি খারাপ হবে না ভবিষ্যতে যদি কোনো কাজ করে। কিন্তু আরেকটা মেয়ে যে এখানকার, তাকে তো কোনো ওই জায়গা দিয়েছে যেটা বেকার, মানে মেন সাবিলা নুরই সম্পূর্ণ। এবং সিনেমাটার মধ্যে প্রবলেম থেকে গেছে, কি প্রবলেম গুলো অনেক বড় বড়। এক তো সিনেমাটা মানে সিরিয়াস নিতে নিতে সিনেমাটা হুট করে শেষ হয়ে যায়, এবং লাস্টের ঘটনাটা যেইভাবে আসে এটা অদ্ভুত করে, মানে ওই সিনটা হতে পারে সিনেমার ইন্টারভেল হতে পারতো, যেটা লাস্টে ঘটনাটা দেখায়। আমার মনে হয় এটা লুকিয়ে কোনো দরকার নেই, সাবিলা নূর মারা যাবে। কিভাবে মারা যাচ্ছে, একটা যা ঘটনাটা ঘটছে সেটা দেখ, হুট করে ওরকম দেখিতে মারা দিয়ে ওটা শেষ করে দিল। তাহলে ওটাই যদি শেষ হতে হয়, তাহলে তার আগে আরো অনেক সময় দরকার, যেটা এদের মধ্যে সম্পর্ক বাঁধন এবং দূরত্বটা ইকুয়ালি ভাবে বিল্ড আপ দেওয়ার দরকার, সেটাই তৈরি করতে পারেনি। জিনিসটা অনেক বেশি ফাস্ট পেসে ধাবাধাপ ধাবাধাপ হয়ে গেছে। তো এখানে কিন্তু খামতি তো রয়েছে সিনেমাটার মধ্যে, সিনেমাটা পোটেনশিয়াল ভালো ছিল, বাট হতে পারেনি, সোল টাচ করতে পারেনি মেন কথা। মানে একটা এরকম সম্পর্কের গল্প দেখবো যেখানে গান নির্ভরে, কিন্তু সেখানে মন থেকে চাচ্ছি জিনিসটা যে এই জিনিস হোক, সেটা আমি পাচ্ছি না। এই খামতি থেকে গেছে সিনেমা। আচ্ছা সৌম্য, আমরা রক্সটার নিয়ে আলোচনা করছিলাম, তুই তো বেরিয়ে গেছিলি। তো সৌম্য তুই বল রক্সটার কেমন লাগে? সাকিবের রক্সটার, রানবীরের রক্সটার নয় কিন্তু, ওই রক্সটার নাই, সাকিব খানের রক্সটার। কার রকস্টার? না না না, ও, সাকিব খানের রকস্টার কি? সাকিব খানের তো রক্সটার, রানবীরের এটা রক্সটার নাকি এটা আবার। এটা এটা হলো নাদান পারিনদের ঘরে চলে আয়, ওই রকস্টার। না না না, রকস্টার আমি বলবো আমার কাছে একটা ডিসেন্ট ওয়াচ, আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি সিনেমাটাতে সাকিব খানের পারফরমেন্সেস, সাকিব খানের যে 2.0 ভার্সনটা আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সাকিব খান মেনটেন রেখেছেন। এবং সাকিব খানের কেরিয়ারের রকস্টার হয়তো ভালো ছবি, হয়তো আমি বলবো না, হয়তো পারফরমেন্সের দিক থেকে যদি হয়, সেটা হয়তো সাকিব খানের কেরিয়ারের পারফরমেন্সের দিক থেকে মধ্যে কিন্তু রকস্টার থাকবে ডেফিনেটলি। তো রকস্টারে যেরকম ভাবে সাকিব খানের পারফরমেন্সেস, যেখানে আমি বলবো ইমোশনাল যে পোর্শনটা, যেখানে ও কথা বলতে পারছে না, যেখানে লাস্টের দিকে যে জায়গাটা, তথা যে একদমই ঠিক বললো যে লাস্টের দিকে যে জায়গাটা, ওখানে ইন্টারভেল হওয়ার কথা ছিল, যেখানে একটা স্পয়লার দিয়েই দেওয়া হচ্ছে, যেখানে প্লেনটা অ্যাক্সিডেন্ট, মানে প্লেন দুর্ঘটনা হলো, সেখানে সাবিলা নূরের ক্যারেক্টারটা গেল, তো সেখানে আমি বলবো সেখানে ইন্টারভেল ব্লকেজটা দেওয়ার কথা ছিল। আর আমি বলবো সাকিব খানের পারফরমেন্সের দিক থেকে কাজটা বেশ ভালো লেগেছে আমার, কিন্তু সিনেমার মধ্যে যে গল্পটা তারা দেখাতে যে গল্পটা কিন্তু অনেকটা ভালো হতে পারতো, কিন্তু গল্পটা কিন্তু আমার কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু লাস্টের দিকে গল্পটা খেই হারিয়ে ফেলেছিল। এবং ছবির যে সেকেন্ড হাফ, সেই সেকেন্ড হাফটা কিন্তু ভীষণ প্রবলেমেটিক। সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে, সেখানে অনেক জিনিসপত্র রাখা হয়েছে যে জিনিসপত্রগুলো সিনেমার মধ্যে না রাখলেও পারতো। তো এই জিনিসপত্রগুলো কিন্তু আমার লেগেছে। তো রকস্টার আমার কাছে, আমি বলবো আমার কাছে ডিসেন্ট ওয়াচ, এটাও একটা ভালো প্রচেষ্টা, আমার কাছে এই সিনেমাটা ডিসেন্ট ওয়াচ। আমি বলবো যে ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল। প্রথম ভালো দেখেছি একটা শাকিব খানের পারফরমেন্স, খুব ভালো, মানে শাকিব খানকে মানে তাকে যেরকম আমরা একটা
মাস হিরো অবতার দেখতে হয়, সেখানে দাঁড়িয়ে মানে আমরা এখানে একটা সাকিব খান দেখলাম না, সেটা কিন্তু ভালো লাগলো দেখে, তারপর খুবই ভালো হয়েছে। এবং ছবিটা প্রোডাকশন ভালো, ছবিটা টেকনিক্যালি কিন্তু খুব ওয়েল মেড, গানগুলো খুব ভালো। প্রবলেমটা কোথায় হচ্ছে, ছবিটা ঠিক আছে মানে রকস্টার, ইমতিয়াজ রকস্টার থেকে নিয়েছে, অর্জুন রেড্ডি, কবির সিং থেকে নিয়েছে, এর জায়গাতে ছবিটা ঘাপলা মেরেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছবিটা তোমাদের দেখার সময় তুই দেখেছি যদি, এই যে ওদের যে বড় লোক ক্লাসটা দেখাচ্ছে সেখানে এত যে ফাঁক ফাঁক বলছে, এটা এত ফেক লাগছে, বা ওদের যে প্রিভিলেজ ক্লাস সিনেমা দেখাচ্ছে এত যে ফেক লাগছে দেখতে, এটা একটা। আর ব্যাপারটা হচ্ছে যে এই যে শাকিবের ক্যারেক্টার রকস্টার কেন হচ্ছে, হ্যাঁ কথা কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা আমি বলে নাও। একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের যে কোনো তুমি আর্টিস্টকে দেখবে যখন এরকম ইংলিশ মিডিয়াম টাইপের ইংলিশ বলতে যায় না, তারা প্রত্যেকেই এক কোনো কথা বলে। প্রত্যেকটা কাজে হ্যাঁ, যদি নাটক দেখো, তুমি সিরিজ দেখো এবং তুমি সিনেমা দেখো, ওদের ইংলিশ টানের যে টোন, তারা প্রত্যেকে এরকম ভাবেই কথা বলে। অদ্ভুত ধরনের নিজেকে একটা মনে হয় আমি ইংলিশ মিডিয়ামে পড়ি এরকম টাইপের একটা প্রেজেন্ট করে ইংলিশে কথা বলে। আমি এটা কেন করে যাই না, সবাই একই রকম ধরনের কথা বলে, আর টাইপ ওটা কাস্ট ওটা না বলে খুব না, টাইপ ফেক কাস্ট লাগে টাইপের শুনতে, মতো হয়ে যায়। হ্যাঁ, ওটা খুব ফেক লাগে শুনতে। তারপর হচ্ছে একটা বিষয় আছে যে সেটার মধ্যে আমার যেটা মনে হয়েছে যে ক্যারেক্টারের প্রতি আমি যে ফিল করবো, যদি আমি রানবাগের অস্ত্র দেখি যদি আর কি, ওইখানে নার্গিস ফাকরিসা কিন্তু প্রেমটা অনেকক্ষণ এখানে এস্টাবলিশ কিন্তু করেছিল, ওটা কিন্তু সেটা একটা বড় সত্যের হাইলাইট রয়েছিল। এবার এইখানে সাবিলার সাথে এই প্রেমটা কিন্তু একটা বড় হাইলাইট হতে পারতো, বাট সেখানে মোমেন্টস আছে, বাট সেই প্রেমটাকে না আরো ভালো করে দাঁড়াতে, বা ওদের যে ব্রেকআপ যখন হচ্ছে, যখন ওই যে বললো যে ও আমার মেয়ের বিয়ে হয়, যখন ওদের বাড়িতে যায় যখন আর কি, ওই যে জায়গা হলো, ওইখানে মনে হচ্ছে যে মানে ওটা বেকার যে কারণ ছিল সেটা তো খুব মানে সেটা ভালো বেশ কিন্তু করতে নেই, যে এমন কোনো কারণ নেই যে হয়তো ব্রেকআপ হয়ে যাবে আর কি। তো এই প্রেমটা ভালো করে এস্টাবলিশ নয়। তারপরে হচ্ছে এই যে সেকেন্ড হাফ যেটা সময় যেটা একদম সেকেন্ড হাফটা আমার কেমন একটু মানে ড্র্যাগ বলে মনে হয়েছে আর কি। আর তারপরে যে জেলের পোর্শনটা, হঠাৎ করে ড্রাগ পকেট থেকে হচ্ছে ওই কোর্টের মধ্যে সিনটা, ওকে জেলে নিয়েছে, জেলের মধ্যে গান ফান হচ্ছে, ওইগুলো কোনো প্রয়োজন ছিল না ওইগুলো আর কি। মানে যদি ভালো করে ড্রামাটা এক্সপ্রেস করতে, আবার এই যে ওই যে রকস্টার হচ্ছে বা সামনে প্রেমটা, ওটা না খুব হট করে হয়ে যাচ্ছে আর কি। মানে এখানে এটা ওই যে রকস্টার যে হচ্ছে সেটাতে সময় দেখা যেত, ওই সময়টা এখানে দেওয়া হয়নি। ছবিটার মধ্যে এত বেশি আননেসেসারি জিনিসপত্র ঢুকে পড়েছে আর কি, সেটা যে ছবিটা না কোথাও গিয়ে ছাড় পেয়েছে। তো আমি বলবো রকস্টার আমার কাছে ভালো প্রচেষ্টা, অ্যাজ এ মানে একটা প্রচেষ্টা হিসেবে, কিন্তু ছবির হিসেবে বলবো যে এটা আমার কাছে একটা অ্যাবভ অ্যাভারেজ একটা সিনেমা। মানে ঠিক আছে সাকিব খানের ছবিটা দেখা যায়, বাট ছবিটা কিন্তু পোটেনশিয়ালি আরো ভালো ছবি হওয়ার মধ্যে আর কি। এনিওয়ে, তো এবার আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করছি, সেটা হচ্ছে যে কেউ বলে উঠলে, কেউ বলে ডাকাতের গান, ভোর। তো তথা তোমার কাছে শুরু করে, তথা তুমি বলো গানটা তোমার কিরকম লেগেছে? মন ছুঁয়ে গেছে, এই গান মন ছুঁয়ে যাবে ওরকমই গান, এবং পিওর শান্তনু মৈত্র স্টাইল যেরকম গান হওয়া উচিত, সে এটা পুরোপুরি এখানে ডেলিভার করেছে। আমার এখনো পরিণীতার গান মনে পড়ে, পরিণীতার সুরও মনে পড়ে, কারণ এই গানটা শোনার সময় পরিণীতার সুরও আমার কিন্তু মাথায় আসছিল। তার সাথে রাজকুমার হিরানি সিনেমা, সেটা থ্রি ইডিয়টস হতে পারে বা পিকে হতে পারে, সেই সিনেমা গানের সুরে কিন্তু অনেক জায়গায় মিলও পাচ্ছিলাম। যার জন্য খুব সুন্দরভাবে মানানসই হয়েছে, এবং খুব ভালোভাবে মানে যে গেয়ে মানে ছেলেটার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, উম, খুব ভালোভাবে সে গেয়েছে, এবং অদ্রিজ। লিরিক্স অদ্রিজ 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 খুব ভালো গেয়েছে, বাড়ি লিখেছেও ভালো, গানের কথাগুলো খুব সুন্দর। শান্তনু মৈত্র এক্সেলেন্ট। আর যদি আমি জিতের কথা বলি, সত্যি অভিনেতা জিতকে অনেক বছর পর দেখতে পাবো এখানে, মাস হিরো বাদ দিয়ে ক্লাস হিরো হিসাবে কিন্তু দেখতে পাবো, যেটা আমার মনে হয় এখানে ফাটে। অবশ্যই মাস হিরো থাকবে এখানে, মাস মুভমেন্ট থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু তার সাথে একটা ক্লাসও পাবো। তো অপেক্ষা রয়েছে এই সিনেমাটার জন্য, আমি এক্সাইটেড আছি। মানে জিতকে এরকম মুখে অনেকদিন পর, জিতের সিনেমা নিয়ে এক্সাইটেড, ভালো লাগছে অনেক। আর সিনেমাটা করে না, খুব কম করে, এরকম একটা প্রজেক্ট আসছে সেখানে তো অবশ্যই, এটা আবার স্বাধীনতা দিবসের সময় একটা আলাদা এক্সাইটমেন্ট। গান খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গানই আশা করি ভালো হবে। আগেরটা ভালো ছিল, এটা তো টেরিফিক হয়েছে গানটা। এটা এটা আরো বেশি ভালো হয়েছে। সৌম্য তুই বল তোর গানটা কিরকম লেগেছে, ভোর? আবার শোনা যাচ্ছে না, এই সৌম্য তোর কাছে শোনা যাচ্ছে না? হ্যাঁ, গানটা আমার ভালো লেগেছে, গানটা ইমোশনাল গান। তো এবং আমি বলবো যে এখানে কিন্তু আমরা অভিনেতা জিদ্দাকে দেখতে পেয়েছি। এর থেকে বেশি এখন কিছু বলবো না, কারণ গান নিয়ে তো এখন খুব একটা আমি কেন বলছি না, কারণ সিনেমাটার মধ্যে আমি দেখতে চাইছি গানটা কিরকম প্লেসমেন্ট করে, সেখানে কিরকম ভাবে গানটা তারা মানে কিরকম ভাবে তারা ব্যবহার করছে, বা সেখানে গানটার মধ্যে কি ইম্প্যাক্ট ফেলছে, তো এইগুলো দেখার সিনেমাটার সঙ্গে। তো আমি এখন বেশি কিছু বলবো না, শুধু ওইটুকু বলবো ভালো লেগেছে গান। আমি বলবো যে গানটা আমার অসাধারণ লেগেছে, দারুণ একটা শান্তমিত্র বিউটিফুল কম্পোজিশন গানটার মধ্যে। মানে কি বলবো যে মানে গানটা না সত্যি মানে মন ছুঁয়ে যায়, এত দারুণ গান। এবং শুধু অডিও না, লিরিক্স তো অবশ্যই বাড়িতে লিরিক্স ভীষণ ভালো, গানটার ভিডিওটা ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে। মানে
জিদ্দাকে আফটার অসুর আমরা কিন্তু জিদ্দাকে অ্যাজ অ্যান অ্যাক্টর দেখতেছি। হ্যাঁ, এবার যেহেতু ক্যারেক্টারটা একটা লার্জেন্ডার ক্যারেক্টার, সেই কারণে এখানে মাসমান অবশ্যই থাকবে। বাট জিদ্দা আমি অভিনয় হিসেবে দেখতে পাচ্ছি এবং জিদ্দার পারফরমেন্স কিন্তু সত্যি দারুণ লাগছে আর কি। তবে একটা কথা এখানে বলবো যে মানে এই যে দেখা যাচ্ছে যে চন্দন সেন যে মারা যাবে, এটা না না রিভিল করলে পারতো, মানে যেটা বোঝা যাচ্ছে চন্দন সেন মারা যাবে, জিদ্দার মধ্যে একটা পরিবর্তন আসবে, যে এটা মানে গানটা না দেখালে পারতো বিষয়টা, মানে এটা দেখে একটা ইমোশনাল হবো। ঠিক আছে, মানে যেহেতু আমি ব্যাপারটা জেনে গেলাম, আমি যেন সিনেমা দেখার সময় আমি কতটা ইমোশনাল করতে পারবো আর কি। লিখছে দেখা যাচ্ছে সেটা কি হয়, এটা না রিভিল করতে হতে আমার গান ধরে এটা একটা জিনিস বলে মনে হয়েছে আর কি। ওভারঅল গানের ভিডিও সত্যি সত্যি কিন্তু দারুণ হচ্ছে, বিউটিফুল হয়েছে আর কি। তাই সিনেমাটা এখানে আমরা অনেক আশাবাদী রয়েছি। এনিওয়ে, এবার আমার পরের থেকে মুখ্য হচ্ছে যে অ্যাডভোকেট অচিন্তা আছে ট্রেলার। সৌম্য, তুই বলতো ট্রেলারটা কিরকম লেগেছে? সিজন 3 ট্রেলার কিরকম লেগেছে? আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলারটা যেরকম ভাবে তারা টেলিভিশন শো এর মতো ট্রিটমেন্ট করেছে, আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং এখানে আমার প্রত্যেকটা পছন্দের অভিনেতা আছে, ঋত্বিক চক্রবর্তী, দেবরাজ ভট্টাচার্য তো বটেই, কিন্তু আমি বলছি যে মানে এবারে যে যে গল্পটা নিয়ে এগোচ্ছে সেখানে আমার খুব পছন্দের অভিনেতা আছে। অভিষেক দা রয়েছেন। অভিষেক দার সিরিয়াল তো আমরা প্রত্যেকেই দেখেছি। অভিষেক দার ফুলকি কিছুদিন আগে এলো, খুব ব্লকবাস্টার। অভিষেক দা যা যা সিরিয়াল করেছে সব হিট। আর তোমার তারপর অভিষেক দার সিনেমা সব্যসাচী চক্রবর্তী, তার কথা বললি না? আতঙ্ক বলে, হ্যাঁ ও সিরিয়ালে অবসেশন যাক, তারপর তো অভিনেতাদের কাছে আসবে। হ্যাঁ, তোমার অভিষেক দার সিরিয়াল যেরকম হইচইতেও দেখলাম আতঙ্ক, যেটা বেশ ভালো লাগলো। তো অভিষেক দা খুব ভালো অ্যাক্টর। এবং এখানে যারা যারা রয়েছেন, ঈশা সাহা রয়েছেন অভিষেক দার বউয়ের চরিত্রে। তো এবার এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, এখানে খুব ইন্টারেস্টিং একটা গল্প দেখানো হচ্ছে যে ঈশা সাহার ক্যারেক্টারটা, সে অভিষেক দা মারা গেছে যে গল্পটা দেখানো হচ্ছে, এবং তার সামনে বসে তার শ্রাদ্ধ করছে, এবং সেই দিনকে অভিষেক দার ক্যারেক্টার ফিরে আসছে। এবার সে বলছে যে না, তিনি সেটা নয়। তো এবার তারপর গল্পটা কি হয়, এবং সব্যসাচী চক্রবর্তী রয়েছেন, তার একটা খুব মজার মোমেন্টস রয়েছে ওই কোর্ট কেসের মধ্যে, তার একটা খুব মজার সংলাপ রয়েছে, যেটা বেশ ভালো লেগেছে। তো আমি বলবো যে কাজটার জন্য আমি কিন্তু এক্সাইটেড। সব্যসাচী চক্রবর্তীকে এখানে একটু অন্যরকম ভাবে, একটা ফানি ভাবে প্রেজেন্ট করেছে। আমি কাজটার জন্য এক্সাইটেড। এবং এখানে প্রত্যেকটা পারফর্মাররা খুব ভালো, যেটা তাদের আগে মানে প্রিভিয়াস তাদের টেলিভিশন শো বলি বা যাদের সিরিজ বলি, তারা ভালো কাজ করে জানি। তো পারফর্মারটা খুব ভালো এখানে। আর ঋত্বিক চক্রবর্তী তো অ্যাডভোকেট অচিন্তা তো বটেই, সে তার নিজের জায়গাতে একদম পারফেক্ট। তো আমার সিরিজটার জন্য খুব এক্সাইটমেন্ট রয়েছে। আমি যদি বলি আমার ট্রেলারটা খারাপ লাগেনি, যদিও আমি এটা নিয়ে কোনো ভিডিও এখন অব্দি বানাইনি, তবে এটুকু বলতে খারাপ লাগেনি আমার ট্রেলারটা দেখতে। দেখা যাক কাজটা কিরকম হয়। মজাদার করতে পারলে, আগের বারের মতো মজাদার করতে পারলে ভালো হবে। এবং জয়দীপ মুখার্জি অডিয়েন্সের পালসটা ভালোভাবে বোঝে। সে ডিরেক্টর হিসেবে সে বাংলার ওই অডিয়েন্স, বিশেষ করে যারা হলমুখী হয়, বিশেষ করে সিনিয়র যারা অডিয়েন্স থাকে, তাদেরকে কিন্তু একটা কাজের মধ্যে দিয়ে করতে পারে ডিরেকশনের মাধ্যমে দিয়ে। তো সে সেই জিনিসটা যদি করে একটা মোটামুটি গল্প বার করে দিতে পারে একটা ভালো মানে মেসেজিং এর সাথে, তাহলে ভালো হবে। আর না হলে আমার হইচইয়ের উপর একটা ডাউট আছে, ওই একই জিনিস গতবার না ঢুকিয়ে দেয়। মানে একই জিনিস করে করে না, প্রথম সিজন ভালো হয়, তারপরে আস্তে আস্তে জিনিসগুলো খারাপ হয়ে যায় একই জিনিস করতে করতে। ওটা না করলে বেটার হবে। আমি বলবো যে ট্রেলারটা আমার কিন্তু ভালো লেগেছে। এই সিরিজটা খারাপ না, ভালো লেগেছে। ঋত্বিক দা ক্যারেক্টারটা বেশ ভালোভাবেই পুল অফ করেন, প্লে করেন। আমি যে মেন মুকেশ আছে যে এখানে এবারে অ্যান্ড্রুস প্লে করছে এখানে সব্যসাচী চক্রবর্তী। তিনি একজন ব্রিলিয়ান্ট একটা দারুণ একজন একটা ধরে দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখতে আর কি। মেন ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এই যে ফ্যামিলিদের দিকটা, এই ট্রিটমেন্ট আবার ওই সিরিয়াল মার্কে না করে দেয় আর কি। এটা না হলেই হলো, এটুকু যেন না করে, মানে ডাক রাখু সব কিছু দেখা, কিন্তু যেন সেটা দেখানো যায় একটা জন্য একটা ভালো যেন ওয়ে আউট থাকে আর কি। যা সিরিজটা দেখতে না যেন এটা ওয়াচেবল কাজ হয়, এটা আমার এক্সপেক্টেড। দেখছি দেখা যাক সিরিজটা কিরকম। আমার ট্রেলারটা ভালোই লেগেছে দেখতে আর কি। মুকেশ এবারে ঋত্বিক সফর হচ্ছে এই টাসেলটা দেখবার জন্য। এনিওয়ে, এবার আমরা আগে পরবর্তী হচ্ছে যে জি ভাবে একটা সিরিজ এসেছে প্রেম শর্টস। আমি তত শুরু কথা বলো, সিরিজটা তোমার কিরকম লাগলো? ঘবাঘব সিরিজ, এক কথা উত্তর ভালো না, দুটো ওয়ার্ডের অর্থ ভালো না। কারণ আমার এরকম ধরনের স্টোরি টেলিং ভালো লাগে না। তার জন্য আমি টাইটেলে লিখেছি বন্দে ভারতে জেনজি প্রেম। মানে বন্দে ভারত হলো এখনো অব্দি সব থেকে ফাস্টেস্ট ট্রেন। মানে এরা কোনো ছুটছে রীতিমতো, কারোর কোনো বোঝার দরকার নেই। এদের কাছে কোনো ইমোশন বলে কোনো জায়গা নেই। এদের কাছে ওই আজকে তো কালকে ও, ওরকম মেন্টালিটি আমি নিজেও আশেপাশের লোককে পছন্দ করি না, সেগুলো দেখতেও পছন্দ করি না। তার জন্য আমার ভালো লাগেনি কাজ। আর এখানে বৃদ্ধাশ্রম নিয়ে একটা বার্তা আছে, যেটা বনির দিকে যেই বার্তাটা ছিল, বনের দিকটা আমি ইমোশনালি কানেক্ট করতে পারলে
অঙ্গনা যে বক্তব্যটা দিয়েছে সেটা আজকে প্রোগ্রেসিভ অডিয়েন্স কতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে জানি না। আমি একদম অ্যাকসেপ্ট করবো না, আমি চরম বিরোধিতা করবো ওই অ্যাকসেপ্টেন্সে। সৌম্য তুই বল, তোর কিরম লাগলো প্রেম শর্টস? আমার বেশ ভালো লেগেছে কাজটা, কারণ কাজটার মধ্যে একটা রোমান্টিসিজম ব্যাপারটা রয়েছে, যে রমকম ভাইবসটা, মানে যে মানে আমরা তো মানে বনিদার রোমান্টিক ছবি দেখে বড় হয়েছি, তো রোমান্টিক ছবি বনিদা অনেকদিন কম করছিলেন, যেহেতু বনিদার উইন্ডোজের লাস্ট ছবিটা ছিল ভানুপ্রিয়া, এবং তার আগেও যে বনিদা যেরকম ছবি করছিলেন ঝড় বা যে ছবিগুলো করছিলেন সেগুলো একটু অ্যাকশন ওরিয়েন্টেড করছিল, একটু কমেডি ওরিয়েন্টেড করছিল, বাট বনিদার রোমান্টিক ছবিটা একটু কম পাচ্ছিলেন। তো বনিদার এই কাজটা আমার বেশ ভালো লেগেছে আমি বলবো। এবং এখানেই বলবো বনিদার পারফরমেন্স হোক, অঙ্গনা রায় হোক, দেবদত্ত রায়না হোক, প্রত্যেকের পারফরমেন্সেস আমি বলবো ভালো, এবং কাজটা ছোট্টর উপর করা হয়েছে, বেশি বড় স্টেজ করা হয়নি কাজটাকে। তো কাজটা আমি বলবো যে আমার কাছে ভালো লেগেছে। কাজটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, একটা রোমান্টিক ব্যাপার রয়েছে, কিন্তু আমার যেটা একটা অদ্ভুত লেগেছে যেটা হচ্ছে যে বনিদা এবং অঙ্গনাদির যে প্রথম দেখাটা, সেই দেখাটা আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে সেই দেখাটার পর তাদের যে রোমান্টিক তারা পড়লো, ভালোবাসার মধ্যে যে তারা পড়লো, সেই জায়গাটা আমার মনে হয়েছিল আরেকটু ভালো করে কি করে ভালোবাসাটা হলো বা কি করে এইগুলো হলো, তো সেইগুলো দেখালে পারতো, এটা আমার মনে হয়েছে। আর এই জায়গাটা আমার প্রবলেম হয়েছে। আর আরেকটা জায়গা আমার মনে হচ্ছে যে এই যে বনিদার মানে একটা প্লে বয় টাইপের উনি ক্যারেক্টার এখানে প্লে করছেন, তো আগের যে গার্লফ্রেন্ড, এটা মানে এত মানে এর গার্লফ্রেন্ড মানে এ আবার গার্লফ্রেন্ড, মানে এই গার্লফ্রেন্ড 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 করে একটা মানে ওই হয়ে গেছে যে ওর অ্যাকচুয়ালিতে মানে গার্লফ্রেন্ড মানে এত গার্লফ্রেন্ড গুলিয়ে যাচ্ছে। তো এবার তাই জন্য এই জিনিসপত্রগুলো আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে, যেটা বনির যে একটা ব্যাক স্টোরি এখানে দেখানো হয়েছে, বনির ব্যাক স্টোরিটা কিন্তু ভালো, কিন্তু অঙ্গনা রায়ের যে ব্যাক স্টোরিটা, সেই ব্যাক স্টোরিটা কিন্তু খুব একটা ভালো করে আমার জন্য ওয়ার্ক করেনি, যেটা আমি বলবো। তো আর মোটামুটি কাজটা আমার ভালো লেগেছে। আমি বলবো যে প্রথম কথা হচ্ছে এই প্রেমটা বা এই সিরিজটা পুরোটা হাফ একটা সিরিজ। মানে এই দেখা হলো, কথা যেটা বললো, দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথেই একদম মানে এত ফাস্ট সিরিজটা ফাস্ট ছুটছে, ওরাও ফাস্ট আমরা বলি না বনগা লোকাল ধরবেন নাকি, আমরা বলি না বনগা লোকাল ধরবে নাকি, রাস্তাতে লোকে দৌড়ায়, এই গল্পটা ওরকমই গেছে। কোনো মানুষের গল্প না, এটা মেশিনের গল্প, ধাবাধাপ হচ্ছে। প্রথমেই চুমু খাওয়া হয়ে গেল, না এটাতে কিন্তু একটা মিসম্যাচের মতো ভাইব দিয়েছে। ওই যে কথাটা বলছে মিসম্যাচ, ওটাও এমনি ভালো কাজ না, ওটাও ভালো কাজ না, ওটা ভালো কাজ না, ঠিক আছে। মিসম্যাচে ওটা খপা খপ সিরিজ ছিল ওটা, ঠিক আছে, তাড়াতাড়ি খপা হয়ে তো দুজনের মধ্যে। তারপরে কে যে আসলে কি করতে চাইছে, আমি বলছি রোহিত সারাফের, না মিসম্যাচ কিন্তু আমি বলছি রোহিত সারাফের সিরিজ, বাংলার মিসম্যাচ করেছে মিসম্যাচ, যে ওই মিসম্যাচ ওটাও ভালো নয়, কোনোটাই ভালো নয়, ঠিক আছে, কোনোটাই ভালো নয়, ঠিক আছে। এটাও একটা মানে গোবর হয়েছে বলতে গেলে এই প্রেম শর্টসটা, ঠিক আছে, ভালো মানে সেভাবে ক্রিটিসাইজ করতে গেলে ওগুলো ভালো ইয়ে ছিল না আর কি, ঠিক আছে। মানে কে যে আসলে কি করতে চাইলো, একটা যে ফিল করবো যে, ঠিক আছে, যেগুলো হতে হবে না হওয়ার কিছু নেই, কিন্তু সেটার জন্য ইমোশনাল ফিল তো করতে হবে, ক্যারেক্টার গুলো ভালো ফিল করতে হবে, মানে যেগুলো চলছে একটা ফর্মুলা ছিল ব্যাস হয়ে গেল, আর কিছুই হয় না আর কি। যাই হোক, আমরা তিনজন কিন্তু আলোচনা করব, কোনো চতুর্থ ব্যক্তি কিন্তু আলোচনা করবেও না, শুনবেও না, কারো ইচ্ছাও নেই এই জিনিসটা জানার, এই যে এই কাজটা এসছে কিন্তু যেটা আমরা আলোচনা করছি, বেকার এটা নিয়ে আলোচনা। একদমই তাই না, একজন রিভিউ করেছে কিন্তু আমাদের মধ্যে, কিন্তু মানে মুভি কমেন্টের মধ্যে একজন বড় রিভিউ করেছে, মানে আমাদের কর্মবেশিত মহাশয়ের মধ্যে রিভিউ, তাদের কাছে হয়তো কন্টেন্ট নেই বলে হয়তো করেছে, কন্টেন্ট নেই বলে হয়তো করেছে, যদি রোস্ট হয় তাহলে ভুল ভিউজ হবে, তাহলে ভিউজ কি করবে, মানে কেন দেখবে এক্স্যাক্টলি তাই। যাই হোক, তো এবার আমরা পরের টপিকে আসতে চাচ্ছি যে থালাপতি বিজয়ের লাস্টলি বলা হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার তামিলনাড়ু জোসেফ বিজয় শেষ ছবি জানানায়গান। তো আমি তথা বলো, তোমার বিজয় ফেয়ারওয়েল সিনেমা কিরকম লাগলো? তোমাকে আমি আগে একটা প্রশ্ন করবো, তুমি তো সাউথ সিটিতে ফার্স্ট ডে ভাষ্য যেটা ছিল তুমি সেটা দেখেছো, তোমার কি হলের লোকে চিৎকার করেছে? হ্যাঁ সেটা করেছে, কারণ ম্যাক্সিমাম তামিলান ছিল। সিনেমা হলের সামনে গিয়ে লাফিয়েছে, নাচানাচি করেছে তালাপতি কাছেরি না গানে? সেটা হয়নি, হলের মধ্যে চিৎকার হয়েছে। আমি গ্লোবে দেখেছি রীতিমতো নাচ সামনে, এবং সেই নাচটা আমি ফোনে যেটুকু তুলেছি তাতে অন্ধকারের মধ্যে ভালো ওঠেনি, কিন্তু যারা সচক্ষে দেখেছে তারা জানে সামনে পুরো লোকে নাচছিল, পুরো থালাপাতি ফ্যান্স যেরকম হয়ে থাকে পুরো ওরকম ভাবে পুরো নাচছিল।
এই সিনেমা হলে যারা সিনেমাটা দেখেনি, ওই পাইরেটেড ভার্সন দেখেছে, তারা সিনেমা হলে এক্সপিরিয়েন্সটা নিতে পারবে না। সিনেমা ভালো না, নো ডাউট, সেটা ভালো, সেটা ঠিক, সিনেমা ভালো হয়নি, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা সিনেমা হলে যেরকম একটা ক্রিয়েট করে, লোকের চিৎকারে অ্যাটমসফিয়ারটা যেরকম তৈরি হয়, সেটা পাইরেটেড ভার্সন দেখে হবে না। ওটা ফ্যান্সদের সাথে দেখতে হয় ফার্স্ট ডে ফার্স্ট শোতে। যারা দেখেছে তারা বলতে পারবে। আমি সিনেমা হলে দেখে আমি সিনেমা জানি, আমার আগেও দেখা, তোমারও দেখা, ওরও দেখা, সবারই দেখা, কিছু আলাদা করে কিছু বলার নেই। তবুও সিনেমা দেখার ইচ্ছা, তারপর থালাপতিকে একটা ভালো লাগা। থালাপতির একটা স্ক্রিন প্রেজেন্স আছে, আর আমি যদি বিজিএম সে পড়লে ব্যাপক হবে। মানে এই সিনেমাটা যদি যেটুকু বাজবে, থালাপতির লাস্ট সিনেমা ফ্যান বেসের জন্য, ওর ক্যারিজমার জন্য, সঙ্গে ওর অনিরুদ্ধের বিজিএম টেরিফিক নিয়ে গেছে সেই জায়গায়। আর সঙ্গে তো উপরন্ত পাওনা আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। সঙ্গে উপরন্ত পাওনা ববি দেওয়াল। হ্যাঁ, এবার সমস্ত ওটা তোমার জন্য, তোর কেমন লাগলো? ওটা তোমার জন্য ববি দেওয়াল। সমস্ত বল, এবার তোর কেমন লাগলো? আমি বলবো আমার সিনেমাটা খুব একটা ভালো লাগেনি। এবার সিনেমাটা না ভালো লাগার অনেকগুলো কারণ আছে, কিন্তু থালাপতি বিজয়কে বেশ ভালো লেগেছে। তার মধ্যে যে অরা ফার্মিং যে ব্যাপারটা থাকে, সে যখন অ্যাকশন সিন যখন করেন, সেটা জেলের ভিতরে যে অ্যাকশন, জেলের মধ্যে যে অ্যাকশন সিনটা দিয়ে সিনেমাটা যখন শুরু হয়, বা যখন তার নেম প্লেটটা দেখায়, সেগুলো বেশ ভালো লেগেছে। তার একটা যে ব্যাক স্টোরি দেখায়, সেই জিনিসপত্রগুলো ভালো। সিনেমার মধ্যে বালেয়ার সিনেমা থেকে অনেকটা অংশেই তারা কপি করেছেন। তো আমি বলবো যে বালেয়ার সিনেমাটা একটা ভালো লেগেছিল আমার, এই সিনেমাটা কিন্তু অতটা আমার ভালো লাগেনি। তারা কিন্তু গুড অ্যাডাপ্টেশন, মানে তাদের যে গুড রিমেক, সেটা কিন্তু তারা করতে পারেনি। এবং পূজা হেগডের ক্যারেক্টারটা এখানে কেন ভালো লাগেনি, পূজা হেগডের ক্যারেক্টারটা বেকার একটা ক্যারেক্টার। সে যখন মানে মানে সে যখন আসছে একটা বেকার, মানে ভালোই লাগছে না সেখানে তাকে। এবং পূজা হেগডে যখন বলছে যে যে এই যে বিজয়ের যে মানে যে মানে যে মেয়ে, অ্যাকচুয়ালি তাকে যখন বলছে যে তোমার কাকা কি সিঙ্গেল, তো এবার সেখানে যেরকম জিনিসপত্র আছে সেগুলো আমার ভালো লাগে না। হঠাৎ করে তাদের মধ্যে রোম্যান্স হয়ে যায়। সেটা অরিজিনাল সিনেমা তো একই ছিল, ওখানে আলাদা কি ছিল, একই ছিল জিনিস। না আমি বলছি এখানে পূজা হেগডের পারফরমেন্স, মানে তার যে ডায়লগ ডেলিভারি, সেই জিনিসপত্রগুলোই তো ভালো না, ওখানে অনেক ভালো ছিল। এবার এখানের ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে এই যে বিজয় আর হচ্ছে তার যে মেয়ে, এদের সম্পর্কটা নিয়ে খুব ভালো করে দেখানো যেতে পারতো। এটা সিনেমার একটা ভালো মানে দিক হতো, কিন্তু এখানে কিন্তু আমার এদের সম্পর্কটা অতটাও ভালো লাগেনি। এবার আরেকটা জিনিস হচ্ছে এখানে ববি দেওয়াল, তার পারফরমেন্সেস এখানে আমার সব থেকে ওয়ার্স্ট পারফরমেন্স লেগেছে। তার যে আগের কাজ আমি যদি বলি, তার এর আগেই রিলিজ হয়েছিল আলফা, আলফাতে আমার তার পারফরমেন্সেস ভালো লেগেছিল। এবং প্রত্যেকটা রিভিউয়ারেরও সেখানে তারা বলেই ছিল আলিয়া ভাট এবং সর্বাজির উপর ওয়াইআর এ ভরসা করতে পারেনি, তাই জন্যই এ গ্রেডেড অ্যাক্টরকে ববি দেওয়াল এবং অনিল কাপুরকে নিয়েছিল। তো সেখানে তার পারফরমেন্স ভালো ছিল। কিন্তু এখানে আমি যখন তার ছবিটা যখন দেখলাম, এখানে কিন্তু আমার মনে হলো আলফারই কোনো সেই ভার্সনটাই ববি দেওয়াল এখানে এসে পারফরমেন্স দিচ্ছে। সেই একই রকম এনার্জি, সেই একই রকম লুক, সেই একই রকম পারফরমেন্সে, সেই একই রকম ডায়লগ ডেলিভারি, প্রত্যেকটা যেন ববি দেওয়াল সেই আলফার মতনই যেরকম দিচ্ছে। এইটা কিন্তু আমার মনে হচ্ছে যে আলফাটা করেই হয়তো ববি দেওয়াল এসছে, যে কারণে জননায়কনে ববি দেওয়ালের রান টাইম মানে স্ক্রিন টাইম অতটা নেই। ববি দেওয়াল তো আলফায় ব্যস্ত ছিল, ওখান থেকে মাঝখানে ডেট বার করেছে, এখানে জননায়কনে এসে করেছে, যেটা আমার মনে হয়। তো এবার মানে ববি দেওয়ালের পারফরমেন্স এখানে আমার ভালো লাগেনি। বাদ বাকি সাইডে মানে সাপোর্টিং এ যারা ছিল, তাদেরও যে পারফরমেন্স আমি খুব ভালো সেটা বলবো না। তবে বিজয়ের জন্য অবশ্যই সিনেমাটা দেখা উচিত। বিজয়ের যে অ্যাকশন বলি, বিজয়ের যে অরা ফার্মিং, আমি আবারও বললাম অরা ফার্মিং, তার যে ড্যান্স, যে ফার্স্টে যে ড্যান্সটা দিয়ে শুরু হলো, সেটাতে সেখানে যেরকম ভাবে দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো। আমি বলবো যে এই ছবিটার থেকে যদি থালাপতি বিজয় এবং যদি আনন্দ বিজয় ছড়িয়ে দেওয়া হয়, ছবিটা কিন্তু ট্র্যাশ ছবি। বিষয়টা হচ্ছে, আমি খুশি হতাম যে বিজয় ফেরালটা যদি একটা অরিজিনাল ছবি দিয়ে হতো, যদি লিও টু সামথিং থেকে বড় ছবি দিয়ে হতো, তাহলে আরো বেশি আমি খুশি হতাম। রিমেক ছবি না করলেই পারতো এটা একটা, যদি করতো তাহলে এটা ভালো করে করতে পারতো। ব্যাপারটা হচ্ছে যে এই যে ভগবান সিনেমাটা, এই ছবিটার মধ্যে মেন ব্যাপারটা কি ছিল, যে বালেয়া ক্যারেক্টারটা একটা মেয়েকে সে বড় করেছে, মেয়েটা বড় হয়ে সিরিয়াল প্লে করছে আর কি। এবারে ওখানে কিন্তু ওটার স্ট্রিক করে থাকে আর কি। ছবিটা ফার্স্ট হাফে খারাপ লাগেনি। ছবিটা সেকেন্ড হাফে এই যে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল, পাকিস্তান অ্যাঙ্গেল, ঠিক আছে, বা এই যে ইন্টারন্যাশনাল টেররিজম অ্যাঙ্গেল, আগুন ঢুকে দিয়ে মূল হাত হিন্দু মুসলিম পাকিস্তান অ্যাঙ্গেল যা এনেছে, এগুলো অনেক সিনেমাতে বিভিন্ন ভাবে ইউজ করেছে, এটা আমি খারাপ বলবো না। কিন্তু ওর যে আর্টিফিশিয়াল, ও যা যা জিনিস রোবট টোবট নিয়ে যা জিনিস করতে চাচ্ছিল, পুরো ক্যারিকেচার করেছে ওখানে।
ছবিটা তো পুরো তো মানে মূল যেটা যে ওখান থেকে ছবিটা পুরোপুরি সরে যায় আর কি, একটা যে কাণ্ড একটা যে এই যে সম্পর্কের দিকটা ওটা তো পুরোপুরি ছবিটা সরে যায় পুরোপুরি আর কি। আর এই যে পূজা হেগড়ের সঙ্গে যে রোমান্টিক ট্র্যাকটা, ওটা পুরো অপ্রয়োজনীয়। পূজা হেগড়ে পারফর মোটেই ভালো কোনো অভিনেত্রী নয়, ঠিক আছে, যে তাকে অরিজিনালও ওটা অপ্রয়োজনীয় ছিল, অরিজিনাল সিনেমাটা ওটা অপ্রয়োজনীয় ছিল। ছিল এখানেও সব অপ্রয়োজনীয় লাগছে দেখতে আর কি, ওটা এখানে দেখতে সব ভালো লাগছে না আর কি। সেই ব্যাপারগুলো রয়েছে। আর ববি দেওলকে দেখে মনে হচ্ছে যে ববি দেওল একসাথে আলফা শুট করেছে, একসাথে জানানো শুট করেছে আর কি। মানে একই গেটআপ, একই চাহনি, একই অভিনয়, একই ধরনের অভিনয়, মানে দুটো ক্যারেক্টার আলাদা করা যায় না। মনে হচ্ছে না মানে মেলায় হারিয়ে যাওয়া দুজন যমজ ভাই আর কি, পুরো এরকম মনে হচ্ছে আর কি, যে একজন এখানে একজন ওখানে রয়েছে আর কি। তো মানে বিজয় পারফরমেন্স ভালো হয়েছে, বিজয় মানে অ্যাক্টর ভালো হয়েছে। আমি ছবিটা না আপনার ছবিটা ডিমান্ড করেই না আর কি, ছবিটা অনায়াসে 2.5 ঘন্টা ছবিটা র্যাপ আপ করে দেওয়া যায় আর কি, এত ছবিটা ডিমান্ড করে না একদম আর কি। তো ছবিটা সেকেন্ডটা পুরোপুরি খেটে গেছে আর কি একদম। ফার্স্টটা যদিও এবার দেখা যায় ওয়াচেবল ছিল, সেকেন্ডটা পুরোপুরি খেটে গেছে। ভালো ছবিটা বলবো যে আমার জন্য তো মানে ঠিক আছে, মানে দেখলাম ভুলে গেলাম ওই অব্দি আর কি। যাই হোক, তো এবার আমরা এই সিনেমাটা যেটা বললাম, বিজয় থাকবে আর তোমার অনিরুদ্ধ বিজিএম, তুমি ওই সিনেমাটা বলো না, বিস্ট। কি আছে গল্পটার মধ্যে? বিজয়ের পারফরমেন্স রয়েছে, ওখানে ক্যারিশমা রয়েছে, আর অনিরুদ্ধের তার সেরা 5টা বিজিএম এর মধ্যে একটা রয়েছে, বিস্ট। নেক্সট লেভেলের ছিল, একটা স্টাইলিশ ছিল বিজিএম। তো বিজিএম যে অনেক কিছু বার করে দেয়, কিন্তু গল্প যদি ভালো না তখন গিয়ে আর কিছু থাকে না সেখানে। অ্যাকশনটাও যে খুব বেশি স্টাইলিশ হয়েছে সেটা না এই সিনেমাটা। ভালোই, বিজয়ের জন্য জিনিসটা দেখতে ভালো লাগে, পুল আপ করে দিয়েছে, কিন্তু বিজয়ের জন্য ভালো লাগছে, কিন্তু কোরিওগ্রাফ যে খুব বেশি ভালো তা না, অ্যাকশন কোরিওগ্রাফিটা খুব একটা ভালো না। এক্স্যাক্টলি তাই। যাই হোক, তো থালাপতি বিজয় বা সিএম জোসেফ বিজয়কে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামী জীবনের জন্য তার ভালো করে কাজ করুক। এইটা ও পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্যই বানানো, তার জন্য নামটা তুই ভাব না, থালাপল্লী ভেট্রি কোন্ডান টিভিকে, মানে ওর পলিটিক্যাল পার্টি ওইভাবেই এনেছে। ওটা তো পুরো পলিটিক্যাল ক্যাম্পেইন, পুরো একদম পুরো পলিটিক্যাল ক্যাম্পেইন আর কি। যাই হোক, তো বিজয় চাইবো যে তারা আবার সিনেমায় কাম ব্যাক করুক, ভালো ছবি করুক আবার আর কি। মানে এরকম যেন ফেয়ারওয়েল না হয়, ফেয়ারওয়েল হোক সেটাই চাইবো। যাই হোক, তো সিএম বিজয় এখন সিএম হয়ে গেছে, তো তাদের জন্য মানুষের জন্য ভালোভাবে কাজ করুক, এটাই চাইবো আর কি। এনিওয়ে, তো আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করে যেতে হচ্ছে যে মুসাফির কেমন নেটফ্লিক্স এর সিরিজ। তো কথা বলো, সিরিজটা তোমার কিরকম লেগেছে? ভালো, পোয়েটিক স্টোরি টেলিং, যার জন্য ভালো লেগেছে, এবং 3টে ক্যারেক্টারের পারফরমেন্সই আমার ভালো লেগেছে। ক্যারেক্টার গুলো ইন্টারেস্টিং হওয়ার জন্য গল্পের অনেক কিছু জায়গায় খামতি থাকলে আমি কাজটাকে ভালো বলবো। আরো কিছুটা দরকার ছিল, মহিমা মাকনের জায়গাটা অনেকটা দরকার ছিল আরো, তার জায়গাটা আমার মনে হয় একটু কম স্পেস পেয়ে গেছে ওদের কাছে, কিন্তু তার জায়গাটা অনেক বেশি ইমোশনালি কানেক্ট করা যায়। কারণ এরকম ধরনের গল্প, স্যাক্রিফাইসের গল্প অনেক কিন্তু আগে হয়েছে, করণ জোহার নিজেই করেছে। করণ জোহারের গল্পে একটা লিজুট থাকতো, কখনো কমপ্লিট স্টোরি থাকতো না, কোথাও না কোথাও একটা কাটিবাজি সম্পর্ক থাকতো। তো ওটা এখানেও রয়েছে। তো এখানে কিন্তু এই জিনিসটা অনেক বেশি পোয়েটিক ওয়েতে ম্যাচিওরলি জিনিসটা, যেহেতু নভেল, তো নভেলটা আমি পড়িনি, নভেলে কি কি রয়েছে সেটা যারা নভেল দেখে পড়ে এটা দেখবে তারা বলতে পারবে। তবে একটা মানে নেচার যেটা বয়ে যায়, একটা লোকেশন, কারণ মুসৌরি ফ্যান্টাস্টিক জায়গা, ওটা নিয়ে কোনো আলাদা করে কোনো কথা বলার কিছু নেই। এই জায়গার লোকেশন গুলো শুট করেছে টেরিফিক, মানে দেখে মন ভরে যাবে। তো লোকেশন ওয়াইজ এবং স্টোরি ওয়াইজ সেই জায়গাগুলো অনেক বেশি ম্যাচ হয়ে গেছে, এবং এতে প্রত্যেকের পারফরমেন্স ভালো হয়ে গেছে, তার জন্য কাজটা অনেক বেশি ওয়ার্ক করে বেরিয়ে গেছে। গানও ইউজ হয়েছে, সেটা ভালো লেগেছে, বিজিএমটা ভালো লাগছিল। তবে আমার খামতি এখানে কয়েকটা জিনিসের মধ্যে একটা হলো, গল্পটাকে এখানে শেষ করে দিতে পারতো, আননেসেসারি জোর করে টেনে নিয়ে গেছে সেকেন্ড পার্টে। এবং সেকেন্ড দিকে আরো অনেকগুলো খামতি আছে, তার মধ্যে আরেকটা জিনিস বলবো, সেটা হলো বেদিকা পিন্টু এবং আমাদের নায়ক, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা লাস্টে গিয়ে দাঁড়ালো, ওটা অনেক বেশি কনফিউজিং হয়ে গেল। মানে কনফিউজিং না রেখে জিনিসটাকে ম্যাচিওরলি ডিসিশন ওয়াইজ যদি কোনো নিত, তাহলে অনেক বেশি দেখতে ভালো লাগতো। সৌম্য, তুই বল তোর কি লেগেছে সিরিজটা মুসাফির ক্যাফে? আমার তো দারুণ লেগেছে। মানে আমি তো তেরা ইয়ার হুমে দেখতে গেছিলাম, তো তেরা ইয়ার হুমে দেখতে যাওয়ার আগে আমি একটা এপিসোড দেখেছিলাম। এবার তখন আমার না কাজটা বেশ ভালো লাগছিল, এবার আমার ঠিক ইচ্ছে করছিল না যে আমি আবার একটা কাজে ঢুকবো, আমার কাজটা তখনই খুব ভালো লেগে গেছিল।
এবার যেই তেরা ইয়ারহুমে শেষ হয়েছে আমি অমনি বাড়িতে আস্তে আস্তে 2 নম্বর এপিসোড চালিয়ে দিয়েছি। এবার 2 নম্বর এপিসোড চালাতে চালাতে এত নেশা লেগে গেছে, রাস্তা দিয়ে আসছি কোনো গাড়ি ফাড়ি কিছু দেখছি না, জাস্ট ওটার মধ্যেই ডুবে রয়েছি। বাড়িতে এসেছি, বাড়িতে এসে জামা কাপড় না খুলে ওইটাকে একে পুরো কমপ্লিট করেছি। এবং আমার যখন মনে হলো যে এপিসোড শেষ, কারণ নেটফ্লিক্সে তো ওরকম ব্যাপার থাকে, নেক্সট এপিসোড নেক্সট বাকি খাওয়া দাওয়া আগামাথা করিসনি? হ্যাঁ বলছি বাকি খাওয়া দাওয়া আগামাথা করিসনি? না 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 না, ওইটা পুরো কমপ্লিট করেছি বসে। এবার ওটা বসে কমপ্লিট করার পর খেয়েছি। এবার এত ইন্টারেস্টিং লেগে গেছিল যে আমি যখন দেখছি লাস্ট এপিসোডে সিরিজটা শেষ হয়ে গেল, তখন আমি বসে আছি যে এবার কি হবে দেখাবে না। তো এবার তারপর তো ভাবলাম যে সিজন 2 এর জন্য গল্প রেখেছে, তারপর একটুখানি বাস্তবে ফিরে এলাম। যে তখন আবার তেরা ইয়ারহুমের একটা রেস ছিল, ওই রেসটা পুরো কেটে গেছে, মানে তেরা ইয়ারহুমের রেসটা তখন মুসাফির ক্যাফের রেসটাই চলছে এবং এখনো মুসাফির ক্যাফের রেসটাই রয়েছে। কারণ মুসাফির ক্যাফে দেখার পর আমি আজকে কন সিটি বলে একটা কাজ দেখছিলাম, তো কন সিটি কাজটাও বেশ ভালো ছিল, বাট রোমান্টিক কাজের মধ্যে থেকে মুসাফির ক্যাফের রেসটা এখনো রয়েছে। আমার কিন্তু কাজটা বেশ ভালো লেগেছে। সেখানে যেরকম ভাবে এপিসোড গুলো এবং বিক্রান্তকে যেরকম ভাবে লাগছিল এখানে, আমি যদি বলি বেদিকাকে যেরকম লাগছিল, তো তাদের দুজনকে খুব ভালো লেগেছে এবং তাদের দুজনের মধ্যে যেরকম ভাবে রোম্যান্স দেখানো হচ্ছে, আমি তো বেদিকার পারফরমেন্সে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, তার দিকেই আমি শুধু তাকিয়েছিলাম। যে যেরকম ভাবে পারফরমেন্স দিয়েছে, তাদের মধ্যে যেরকম ভাবে রোমান্টিক ট্র্যাকটাকে দেখানো হয়েছে, এবং এই যে ওই একটা মন্দির যাও বলে, তেরে লিয়ে মন্দির যাও বলে একটা গান আমরা শুনেছি, যেটা ওই 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 গানটাকে যেরকম ভাবে একটা ব্যবহার করা হয়েছে, যেখানে গানগুলোকে সুন্দরভাবে নেওয়া হয়েছে, মানে জাস্ট একটা ফিল গুড কাজ। কারণ মুসাফির ক্যাফে খুলবে ওরা, সেখানে যে প্ল্যানিং করতে তাদেরকে যাওয়া, এবং প্রথম রিলেশনশিপে যেরকম প্রবলেম গুলো যেরকম থাকে সেখানে যেরকম হয়, বা জিনিসপত্র গুলো যেরকম হয়, বা বিক্রান্তের ওই ছেড়ে যাওয়ার সময় যে ইমোশনাল পোর্শনটা, বিক্রান্তকে যখন সে ছেড়ে গেল, তো এই জিনিসপত্র গুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি কাজটা সেকেন্ড সিজনের জন্য আমি বেশি এক্সাইটেড কাজটা। এই কাজটার মধ্যে রাইটার কোন জায়গাটা বিশেষ করে জায়গা পেয়েছে জানো? এই দুটো মেয়ে ক্যারেক্টারটা দু রকম দেখিয়েছে। বেদিকা যতটা চুলবুলি টাইপের, মহিমা ততটা কিন্তু সিরিয়াসলি জিনিসটাকে সিরিয়াস ভাবে ট্যাকেল করে। আবার একেবারে শেষের দিকে যখন যাচ্ছে তখন দিক থেকে কিন্তু বেদিকা কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু মহিমা ক্যারেক্টারটা অনেক বেশি খুলে মিলে গেছে সবার কাছে। এই জিনিসটা খুব সুন্দরভাবে জেল করেছে, যার জন্য দুটো ক্যারেক্টারই ইন্টারেস্টিং হয়ে উঠেছে এই ছেলেটার সাথে এই তিনটে ক্যারেক্টার একসাথে দেখতে। যার জন্য এবং ডায়লগের মধ্যে দেখবে রেখেছে যে আমি কখনো ওর জায়গাটা কিন্তু আমি রিপ্লেস করতে যাচ্ছি না, আমি যেটা করতে পারবো না সেটা কোনোদিন হবেও। এইগুলো একটা ম্যাচিওর রাইটিং, সেটা হয়তো রাইটারের প্রশংসা, আমি ডায়লগ জানি না গল্পের মধ্যে এই লেখাটা আছে নাকি, বা যে হয়তো ডায়লগ লিখেছে তার প্রশংসা, বাট এটা একটা সুন্দর জিনিস যেটা আমার ভালো লেগেছে। এবার বল। হ্যাঁ, আমি বলবো যে নভেলটা আমার পড়া নেই, তাই আমি কম্পারিজন করতে বিবেচনা করিও নি, সেটা আর কি তুমি যাইও নি। তো সিরিজটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। মানে ভালো লেগেছে হচ্ছে যে এক হচ্ছে পোয়েটিক টোন, পোয়েটিক নেচার, মোমেন্টস, এবং অবশ্যই হচ্ছে সিনোরিও। এই যে পাহাড় যেভাবে দেখিয়েছে, যারা ক্যাফেতে দেখিয়েছে, সত্যি দারুণ। এবং এই তিনজনের পারফরমেন্স, বিক্রান্ত ম্যাসে, বেদিকা পিন্টো এবং মহিমা মাকপানা, তিনজনের পারফরমেন্স সত্যি দারুণ হয়েছে। এবং ক্যারেক্টার এত সুন্দর যে এই যে বিক্রান্তের ক্যারেক্টারটা, সে তো হতো সবথেকে বেদিকার সঙ্গে প্রেমটা তাতে ভালো ভাবে ফুলফিল হওয়া, সেটা ভেঙে গেল, সেটা ঠিক আছে, নানা ভাবে ক্যারেক্টার ভেঙে গেল। এবারে এই যে ক্যাফেটা খুললো কিন্তু মানে খোলার পিছনে সবচেয়ে ভূমিকা কিন্তু মহিমার ক্যারেক্টার, মানে মহিমার পাশে দাঁড়ালো বলে ওই ক্যাফেটা সবচেয়ে ফুলফিল হলো আর কি। ঠিক আছে, এবার মহিমা কিন্তু সবচেয়ে জানতো, সব জেনেই কিন্তু সে কিন্তু তার হাজবেন্ডের পাশে দাঁড়ানো, এই যে ব্যাপারগুলো, বা এই যে মহিমা যে অ্যালাউ করছে বিক্রান্তকে তার মানে পুরোনো প্রেমিকার সঙ্গে আবার দেখা করা, বা তার সঙ্গে মানে সবকিছু মিটিয়ে নেয়, মানে ভুল বোঝা গেলে যাতে মুভ অন, যাতে হ্যাপিলি মুভ অন করতে পারে, এই ব্যাপার। এবং আমার ওখানে বলার আছে, একটু মাঝখানে কাটছি, আমার এক জিনিস একটু বলার আছে। এই যে বিক্রান্তের যে মানে বেদিকার সঙ্গে যে সিনটা যেটা দেখালো, যেখানে তাদের রিলেশনশিপটা শুরু হচ্ছে, সেটা কিন্তু দেখাইছে, কিন্তু উল্টো দিকে মহিমার সঙ্গে তার কিরকম ভাবে রিলেশনশিপ হলো, মহিমার সাথে লাভ স্টোরিটা কিরকম ভাবে এগোলো, তাদের বিয়ে অব্দি কিভাবে কথাটা এগোলো, তারা কিভাবে ক্যাফেতে এলো, সেই জিনিসপত্র গুলো কিন্তু এখানে দেখালো না। সেই জিনিসপত্রগুলো দেখায়নি। এবং আরেকটা আমি এখানে এটাতে আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে বেদিকেশন আবার ফিরে আসছে 8 বছর পরে, যে এবার এই যে এবার ব্যাপারটা হচ্ছে কি, ব্রেকআপটা হচ্ছে এবং 8 বছর ফিরে আসছে, দুটো ঘটনা হতো না, ব্যবধানটা কিন্তু সময়টা কিন্তু বেদিক কিন্তু অনেকটা কম বলে আমার মনে হলো। আর বেদিক আর মহিমার মধ্যে না সেরকম ভাবে কোনো কম্পারিজন করে রাখা কিন্তু হয়নি, এটা একটা। এবং আমি এখানে একটা এক্সাম্পল দেবো, তত তুমি যে থ্রি অফ আস দেখে নিশ্চয়ই, দেখবে থ্রি অফ আসের মধ্যে যখন দেখবে যে
সনন কিরে সেবেলে জানতে বেরিয়ে পড়ছে আর কি। ওখানে দেখাচ্ছে কি যে সনন কিরে চাইছে যে তার ওয়াইফ তার পুরনো যে প্রেমিক তার সঙ্গে যা হয়েছে সেগুলো যেন মিটে যায়, যাতে তারা হ্যাপিলি মুভ অন করে, যাতে তারা ভালোবেসে মানে কাটাতে পারে, থাকতে পারে আর কি আগামী জীবনে। এবার এখানে বেরিয়ে অ্যালাউ মানে এদের মুভিটা অ্যালাউ করছে, কিন্তু মহিমার বোনের অবস্থা কিন্তু ভালো করে দেখানো কিন্তু হচ্ছে না আর কি। এতে যদি দেখানো হতো যে না সেও ইয়ে হচ্ছে, দেখিয়েছে কিন্তু আরো ভালো করে নিশ্চয়ই দেখাতে হতো আর কি। আর সময় বললে একদম ঠিক বলছেন যে এই যে মহিমার সঙ্গে পরিচিতি কিভাবে হলো, প্রেমটা কিভাবে হলো, আরো কিছু তথা যেটা বললো যে মহিমা কিন্তু আরো কিছু স্পেস দরকার ছিল এখানে আর কি। তবে আমি বলবো যে যেখানে শেষ করলো যে লাস্টে যে বললো বিনীত বললো যখন আর কি, আমার মনে হয়েছে যে এটা সিজন 2 না নাই ভালো। আমি জানি নোবেলের মধ্যে কি আছে, আমার মনে হয় এটাকে ওপেনে রাখাটাই ভালো আর কি। কারণ মানে আর সিজন 2 আনতে গেলে না জিনিসটা ঘিরে যাবে আর কি, এটা আমার কোথা থেকে মনে হয়েছে আর কি। ওভারঅল বলবো যে খুব ভালো কাজ হয়েছে, কিছু খামতি আছে, ক্লস আছে, কিছু সামান্য ইস্যুস আছে, কিন্তু বললো সেটা সিস্টেম কিন্তু খুবই ভালো কাজ হয়েছে আর কি। এনিওয়ে, তো এবার আমরা আমাদের শেষ টপিকে চলে এসেছি, এটা হচ্ছে যে আদর্শ বাল বিদ্যালয়। শুরু করলাম এডুকেশন দিয়ে, সেরকম এডুকেশন দিয়ে আর কি। সৌম্য তুই বল তোর সিস্টেম কিরকম লেগেছে আদর্শ বাল বিদ্যালয়? আমার কাজটা বেশ ভালো লেগেছে। আমি কাজটার জন্য মানে খুবই এক্সাইটেডও ছিলাম ট্রেলারটা দেখার পর, কারণ একটা ওই পঞ্চায়েত একটা ফিলিং পাচ্ছিলাম। তো সেই কারণে কাজটা দেখতে বসি, এবং কাজটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। কাজটার মধ্যে যেরকম ভাবে স্কুলটাকে দেখানো হচ্ছে, একটা স্কুল, তার মধ্যে শিক্ষকরা রয়েছেন, শিক্ষকদের কিছু লাইফের ঘটনা, এবং এখানে আবার তাদের পার্সোনাল লাইফেরও ঘটনা, এবং পার্সোনাল লাইফের মধ্যে তাদেরকে কারুর একজনের মেয়ের, মানে আমি তার নাম বলবো না তাহলে স্পয়লার হয়ে যাবে, একজনের মেয়ের ক্ষেত্রে হচ্ছে তার একটা প্রবলেম, মেয়েটার মা নেই, সেখানে যেরকম ভাবে কিছু কমেডি রাখা হয়েছে এই জিনিসপত্রগুলো আমার ভালো লাগে। যখন বাবা যখন মেয়ের ফোন চেক করতে যায়, বা মেয়ে যখন বাবার ফোন চেক করতে যায়, মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি হলে এটাই করতে, তো সেখানে যেরকম ভাবে কমেডি গুলোকে রাখা হয়েছে, বা এই যে স্কুলের মধ্যে যে কনভারসেশনটা, যেরকম একজন ম্যাডাম যখন স্টুডেন্টদেরকে পড়াতে আসছে তাদেরকে যখন টেস্টোস্টেরন বোঝাচ্ছে, তখন বলছে যে তোমার বাবা যেটা তোমার মাকে দেয় সেটাই টেস্টোস্টেরন, মানে সেখানে যে কমেডি পোর্শন, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং কে কে মেননের পারফরমেন্সও কিন্তু আমি বলবো বেশ, তার তো পারফরমেন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তার পারফরমেন্স সেখানে ভালো। সিরিজটার মধ্যে একটা ফিল গুড, এটাও একটা ফিল গুড সিরিজ। এই সিরিজটার মধ্যে যেরকম ভাবে গল্পটা এগোচ্ছে, কে কে মেননের একটা মানে তাদের যে বাচ্চাদেরকে যে পরীক্ষায় বসাবে, সেখানে যেরকম ভাবে দেখানো হয়েছে, কে কে মেননের আবার একটা স্টোরি রয়েছে, একটা ব্যাক স্টোরি রয়েছে, সেই জিনিসটাও আমার জন্য খুব ওয়ার্ক করেছে। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু ভালো। তবে আমার একটা জিনিস মনে হয় এই কাজটার মধ্যে, যেটা আমার একটাই নেগেটিভ দিক লেগেছে, যেটা হচ্ছে কাজটার মধ্যে অযথা রাজনৈতিক দিকটাকে টেনে আনা হয়েছে। রাজনৈতিক দিকটাকে টেনে আনাটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কারণ রাজনৈতিক দিক এইটার কোনো ক্ষেত্রে কোনো দরকারই ছিল না। তারা বেকার সিজন 2 আনার জন্য, এনক্যাশমেন্টের জন্য রাজনৈতিক দিক টেনে এনেছে, যেটা আমার মনে হয়েছে। আর মোটামুটি ওভারঅল আমার সিরিজটা ভালো লেগেছে। টপিকটা এই সময় যেটা শুরুতেই বললাম খুব রিলেভেন্ট একটা টপিক, এবং এই টপিকে যদি তোমার আলোচনা করতে হয়, জিনিসটা কমেডি মোড়কে করছে, কিন্তু অনেক কিন্তু সিরিয়াস ইস্যু কিন্তু ঘটনার মধ্যে আমরা দেখছি, হয়তো জিনিসগুলোকে মজার থ্রুতে বার করছে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু বাস্তব। এবং আমি সরকারি স্কুলে পড়েছি, আশা করি জানি না তোমরা পড়েছো কিনা, তো আমরা কিন্তু মোটামুটি রিলেট করতে পারি যে কোন কোন জায়গায় কি কি জিনিস তারা ধরেছে রীতিমতো। এবং যেহেতু এক্স টিভিএফ এর ওয়ার্কার, মানে টিভিএফ এরা আগে লিখতো, তো সেখান থেকে তার একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে, কিন্তু পুরোপুরি টিভিএফ হয়ে উঠতে পারছে না, সেখানে খামতিও আছে কাজটার মধ্যে। কিন্তু আমি বলবো মোটামুটি যা দেখিয়েছে সেটা দেখতে মজা লাগছিল দেখে। এবং বিশেষ করে এই ঘটনাটা মানে এমন সময় রিলিজ করেছে যেই সময় এই ঘটনাটা ঘটছে, তো তার সাথে অনেক বেশি রিলেট হওয়াতে অডিয়েন্স পালস হিসেবে কানেক্ট করে গেছে। তো এইটা একদিকে ভালো হয়েছে এই শোটার জন্য। একেবারে মানে একেবারে কারেন্ট টপিকের সাথে পুরো মিলে গেছে মানে মিলে গেছে আর কি, একদম যখন সিরিজটা এসেছে অবশ্যই ইস্তফা দিয়েছে আর কি। যাই হোক, তো আমি যদি বলি আমার কথা, আমার সেটা খুবই ভালো লেগেছে। তার কারণ আছে যে এই সিরিজটা না মানে আমাকে পার্সোনালি পুরো স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে গেছে একদম আর কি। মানে আমি যে স্কুলে পড়েছি বেলগাছিয়া বিদ্যানিকেতন, তো সেখানে আমি অনেক স্যার ম্যাডাম পেয়েছি। কোন স্যার যারা হয়তো প্রচন্ড সিরিয়াস, গুরু গম্ভীর, পড়ানো ছাড়া কিছু হয় না। আবার আমার এরকম সমুদ্র বা কথা তোমার মনটা পেয়েছে, সমুদ্রটা পেয়েছে যে আচ্ছা আমাকে স্যার বললাম যে আজকে স্যার ম্যাডাম আজকে পড়তে পারলে একটু গল্প করি, আজকে একটু গল্প আর কি। তো সেরকম ব্যাপার রয়েছে, এরকম স্যার ম্যাডাম রয়েছে যারা খুব ফ্রেন্ডলি, মেশে
যারা আমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করে, আমাদের আমাদের সাথে কথা বলে, আমাদের কথা শোনে, এরকম স্যার ম্যাডাম আমরা পেয়েছি আর কি। তো সেইখানে দেখাচ্ছে আর কি। এবং মানে এই যে দেখাচ্ছে, এই যে আমার অনেক আবার এরকম অনেক স্যার ম্যাডাম রয়েছে যারা হয়তো শুধুমাত্র যারা স্ট্যান্ড করে ক্লাসে তাদের বেশি গুরুত্ব দিচ্ছে, লাস্ট বেঞ্চে যারা যারা বিড়ি খায় তাদের তত হয়তো গুরুত্ব দেয় না। এরকম স্যার ম্যাডাম আছে, আবার এরকম টিচারও আছে যারা হয়তো মানে সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে, মানে এ সেকশনে যতটা গুরুত্ব দিচ্ছে একটা সি বা ডি সেকশনে ততটা গুরুত্ব দিচ্ছে আর কি। তারপরে এই যে ম্যাডাম যে সময় যে কথা ম্যাডামের কথা বললো, স্টুডেন্ট পড়াতে গিয়ে যে ইয়ে হচ্ছে, ফিল করছে, যেটা আমরা বলছিলাম জনন, ঠিক আছে। এবার জনন পড়াতে আমার মনে আছে ক্লাসে আমরা ছ্যাবলামি করেছিলাম আর কি, সেই বিয়ের টপিক থেকে সেটাকে নিয়ে ওটা সব স্কুলে সব জায়গায় হয়েছে, ওটা সব স্কুলে সব সেকশনই হয়। এবং এই ম্যাডামটাকে সেইভাবে ওই রোলটা দেওয়া, যেটা খুব মানানসই হয়েছে, এটা কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে। যেহেতু প্রোগ্রেসিভ নয়, যেহেতু আর কি ফিল করছে আর কি এই বিষয়টাকে নিয়ে আর কি। এবং আমার খুব ভালো হয়েছে, বা তার এই যে একটা দিকটা দেখানো হচ্ছে ওটাও খুব সুন্দরভাবে ওয়ার্ক করে আমার জন্য, খুব সুন্দর। মানে ইস্যুগুলো সিরিয়াস, তারপরে এই যে একটা দারুণ থেকে জড়িয়ে থাকে ব্যাপার, ইস্যুগুলো জড়িয়ে থাকে ব্যাপারটা, এগুলো এত সুন্দর। বা অভিমন্যু সিং এর দিকটা, ওই যে মেহেন্দি লাগায়, এই যে ব্যাপারগুলো এত তারপর টিচার স্টুডেন্টকে চোখ সেলাম দিয়েছে, এই জিনিসগুলো বেশ মজাদার ছিল। এগুলো স্কুলে আমলে তো আমাদের ডাব্লিউডাব্লিউ আলোচনা হতো, স্টুডেন্ট আর স্টুডেন্টের মধ্যে মারামারি করতো, যেটা খুব খারাপ হতো, অনেক সময় জিনিসটা আঘাত হয়ে যেত। কিন্তু এখানে দেখা যাচ্ছে টিচার ধরে নাকি চোখ সেলাম দিয়ে দিয়েছে, তো এটা বেশ মজাদার ছিল। অভিমন্যুর যে ক্যারেক্টারটা নবীন কস্তুরিয়া যায় কোন বলছিল। তবে আমাদের মনে আছে আমি যে প্রাইমারি স্কুলে শিশু নালন্দা, সেখানে একজন মানে সিকিউরিটি ছিল আর কি, প্রশান্ত কাকু আমরা বলতাম। তো সেই প্রশান্ত কাকুর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং সম্পর্ক ছিল আর কি, ঠিক আছে। বা এই যে আমি যে স্কুলে বেলঘাসা বিদ্যালয়, সেখানে যে কনভার্সেশন অমল দা, তো তার সাথে একটা খুব ভালো এরিয়া ছিল আর কি। কিন্তু আমি একদিন দেখেছি স্কুলে যখন পড়তে যখন দেখেছি যে অনেক মানে প্যারেন্টস যারা একটু ছেলে মেয়েদের না মানে বুঝতে শেখাতে, যে না ওর সাথে কথা বলবে না। তো এই ব্যাপারগুলো অ্যাড্রেস কিন্তু করেছে, মানে ইস্যুগুলো কিন্তু অনেক সিরিয়াস, যেটা তখন তুমি বললে, কিন্তু সেই সিরিয়াস ইস্যুগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু হ্যান্ডেল কিন্তু করেছে অ্যাজ হিউমারাস ওয়েতে, দেখতে মজার হাসি লাগছে, কিন্তু সিরিয়াস হিউমারাস হ্যান্ডেল করেছে। তবে যেটা আমি বলতে চাচ্ছি, যে নেগেটিভ চাচ্ছি, এই জোর করে পলিটিক্যাল দিকটা না আনলেই পারতো, পলিটিক্যাল ট্র্যাকটা ওটা পুরো ফোর্স লেগে যাওয়া পুরো একদম। আর এই যে মানে একটা স্টুডেন্টকে নিয়ে যাওয়া হলো, এটা না আমার কাছে অতটা অর্গানিক ভাবে মনে হলো আর কি, পলিটিক্যাল দিকে নিয়ে গেলে আর কি, মানে না করলেও পারতো আর কি। মানে ব্যাপারটাকে কিন্তু ইজিলি দেখা করে যাচ্ছে আর টেনশন বাড়িয়ে দিয়ে, কিন্তু এটা আমার কথা কেমন আছে, ওপরে বলবো ভালো কাজ হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে আর কি। তেরা ইয়ার হু ম্যা কি কেউ দেখলে? সৌভিক দাদা দেখেনি, ছোট দাদা কি দেখলে ইয়ার হু ম্যা? তোমার বন্ধু কেউ দেখেনি, যারা বানিয়েছে তার বন্ধুরা কেউ দেখেনি। না আমানিন্দ্র কুমারের সিনেমাতে তুই বল, একা বলে নেই। আমার সিনেমাটা আমি একদমই ভালো লাগেনি, সিনেমাটা ভালো লেগেছে এটা তো বললে কথা বলা হবে। আমার সিনেমাটা একদমই বেকার, আমি জানতাম তো সিনেমাতে কিছুই ভালো দিক নেই বলার মতো। সিনেমার মধ্যে ওই মুবের একান সিনেমার যে গানটা ছিল হাওয়া হাওয়া, খুব ভালো একটা গান ছিল সেই গানটাকে এখানে আবার একটা নতুন ভার্সন ভাবে তারা এনেছে, একটুখানি লিখে, একটু অন্যরকম ভাবে লিখে, একই রকম টোন ফোন দিয়ে। তো সিনেমাটার মধ্যে না ওই আকাঙ্ক্ষার যে পারফরমেন্স ভালো, না আমানের পারফরমেন্স ভালো। আমানকে তো হিরোই মনে হচ্ছে না, পঙ্কজ ত্রিপাঠী এই সিনেমাটা লোন ছিল না, মানে ইন্দ্র কুমারের ছেলে বোধহয়। হ্যাঁ, আমাদের ডিরেক্টর যে তার ছেলে বোধহয়। আমানিন্দ্র কুমার, ও তো আরেকটা ও তো হচ্ছে 1920 কোল্ড উইন্টার বলে, তথা তোমার সঙ্গে যে ছবিটা নিয়ে কথা হচ্ছিল, যেটা আহন শেট্টি যেটা করছে, যেটা সুনীল শেট্টির ছেলে যেটা করছে, ওটার হচ্ছে এই আমানিন্দ্র কুমার হচ্ছে ওই সিনেমাটার ভিলেন, মানে বিক্রম ভাটের ছবিতেও ভিলেন করছে। মানে এমন ছেলে জন্ম দিয়েছে, বাপ নিজেই কনফিডেন্স না নিজের ডিরেক্টর হিসেবে ছেলেকে লঞ্চ করবে। আর কিছু বলার নেই, মানে এটা এক্সেপশনাল কেস। চলো সৌম্যকে কি হলো কথা, ও হচ্ছে যে যা টপিকে থাকবে ওকে শেষ মতো ওকে অনেক টপিকে তুলে আনতেই হবে আর কি। ভাগ্য তাও কোনো সিরিয়াল টেনে আনেনি, ভাগ্য ভালো। যাই হোক, তো
পডকাস্ট আমরা এখানেই এন্ড করছি। অনেক আড্ডা গল্প শেষটা খিল্লি বাজে দিয়ে হলো আর কি। এনিওয়ে, তো তথা সৌম্য সবাইকে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে পডকাস্ট অবশ্যই আসতে থাকবে, সবার চ্যানেল আসতে থাকবে। আমার যেমন এসছে, তথা চ্যানেল আসবে, সৌম্য চ্যানেলে সবাই পডকাস্ট আসতে থাকবে। সবার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পডকাস্ট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।